একটু দেখাই দিলে ভালো হয়। গত ক্লাসে সেমাফোর আবার দেখাইতে হবে? জি ম্যাম, আর হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের বাউন্ডেড ওয়েটিংটা। আচ্ছা, তোমাদের হচ্ছে কি এই সেমাফোরের বাউন্ডেড ইয়ে নিয়ে অ্যারে নিয়ে আর হচ্ছে সেমাফোর নিয়ে কি সবার প্রবলেম আছে, নাকি দুই একজনের প্রবলেম, নাকি কেউ দেখোইনি? যারা দেখছে দেখছে তাদের প্রবলেম আছে, আর যারা দেখোনি তাদের কোনো প্রবলেমই নেই, কোনটা? আচ্ছা, আগে আজকে ডেডলক দেখো, তারপর তোমাদের ব্যাকআপ ক্লাস নিবো আবার দরকার হইলে, বুঝছো? আজকে টপিক গুলো শেষ করি, নাইলে টপিকই শেষ হবে না। আজকে অনেক লেন্দি একটা ক্লাস নিবো তোমাদের, তারপরে যদি ইয়ে থাকে আমি সেমাফোরটা আবার দেখাই দিই। তো আজকের টপিকটা হচ্ছে যে ডেডলকস। ডেডলকস এর মানে বলতে পারবা? শব্দটা থেকে কি বোঝা যাচ্ছে, কেউ কি বলতে পারবা? ম্যাম মৃত তালা। মৃত তালা না? হ্যাঁ, জি ম্যাম। মানে যে তালা আসলে কখনোই আর খোলা যায় না। জি ম্যাম। কাইন্ড অফ এরকমই যে আমাদের প্রসেস গুলা এমন একটা স্টেটে চলে যায় যেখান থেকে আসলে আর বের হওয়ার কোনো ওয়েই থাকে না। সো ইন সাচ কেসেস দ্যাট কল ডেডলকস। ঠিক আছে, এখন এই ডেডলকসটা আসলে কিভাবে ক্রিয়েট হয় সেটা হচ্ছে আমরা একটু দেখবো আজকে। Recording in progress. ধরো, আমরা একটা প্রোগ্রামকে প্রসেস কখন বলি, যখন একটা প্রসেস এক্সিকিউশন স্টেটে যায়, আর এক্সিকিউশন স্টেটে যখন যায় তখন একটা প্রসেসের জন্য কি একটা সার্টেন অ্যামাউন্ট মেমোরি, কোন ইনপুট আউটপুট ডিভাইসটা তার জন্য লাগবে, এইগুলা কি ওই প্রসেসটা রান এক্সিকিউশন স্টেটে যাওয়ার সাথে সাথে এগুলো অটোমেটিক্যালি ওর সাথে কি হয়ে যায়, অ্যাসাইন হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাই না? সো এখন এগুলাকে হচ্ছে এই যে মেমোরি বা ধরো ইনপুট আউটপুট ডিভাইসের যে অ্যাসাইন করা হচ্ছে, এগুলাকে মূলত আমরা ইন শর্টে রিসোর্স বলি। তো ধরো একটা প্রসেস আছে আমার কাছে P1, আর একটা আছে P2। আমাদের নর্মালি সিস্টেমের ভিতর মাল্টিপল প্রসেস একসাথে রান করে, এই কনসেপ্টটা ওয়ান কাইন্ড অফ মাল্টি থ্রেডিং কনসেপ্টের ভিতরে যাইতে পারে, তাই না? মাল্টি থ্রেডে কি হয়, একটা প্রসেসের আন্ডারে মাল্টিপল ছোট ছোট ব্লকে কাজটাকে ভাগ করে এক্সিকিউট করে, তাই না? সো আবার হচ্ছে যে আমাদের সিপিইউ তে কি হয়, মাল্টি প্রসেস একসাথে এক্সিকিউট হইতে পারে। সো ধরো আমার কাছে দুইটা প্রসেস একসাথে এক্সিকিউশন স্টেটে গেছে প্যারালালি, এবং এর জন্য আমার কাছে দুইটা রিসোর্স আছে, এবং দুইটা রিসোর্সই সামহাউ এই প্রসেসের কোনো একটা স্টেটে এসে, প্রসেসের কোনো একটা এক্সিকিউশন স্টেট, আচ্ছা, স্টেটমেন্টে এসে হচ্ছে যে এদের প্রয়োজন পড়বে বা দরকার পড়বে। ধরো এখন যখন একটা প্রসেস ক্রিয়েট করা হয়, কি বলেছি যে অটোমেটিক্যালি কিছু রিসোর্স এই প্রসেসের জন্য অ্যালোকেটেড হয়। ধরো প্রসেস টু এর জন্য একটা রিসোর্স অলরেডি, যখন প্রসেস টু ক্রিয়েট হয়েছে রিসোর্স টুটা এর জন্য অ্যাসাইন করা হয়েছে। আবার প্রসেস অনটা যখন ক্রিয়েট হয়েছে রিসোর্স অনটাও এট দ্য ইনিশিয়াল এর জন্য অ্যাসাইন করা হয়েছে। বাট এখন আসো যে আমরা যখন কোনো প্রসেস রান করতেছি, আফটার এ সার্টেন টাইম কোনো একটা স্টেটমেন্টে এসে কি হচ্ছে, আমার কিছু রিসোর্স যেগুলা হচ্ছে, আমার আরেকটা রিসোর্স লাগবে, সেটা হচ্ছে যে R2, প্রসেস অন এর ক্ষেত্রে। তখন কি করবে, প্রসেস অন রিসোর্স অন কে রিকোয়েস্ট করবে যে আমার কিছু স্টেটমেন্ট এক্সিকিউট করার জন্য রিসোর্স টু এর ইনভলভমেন্টটা প্রয়োজন। বাট রিসোর্স টু তো অলরেডি কি প্রসেস টু এর জন্য অ্যাসাইন করা আছে।
আবার এরকম হলো যে প্রসেস টু এরও কোনো একটা স্টেটে এসে রিসোর্স অনের এক্সিস লাগবে, কিন্তু রিসোর্স অন তো প্রসেস অনের জন্য অ্যাসাইন করা, মানে রিসোর্স অন প্রসেস অন এর কাজ করার জন্য বিজি আছে, আবার এদিক দিয়ে রিসোর্স টু প্রসেস টু এর জন্য কাজ করার জন্য বিজি আছে, এবং প্রসেস টু এর কাজ ততক্ষণ পর্যন্ত টার্মিনেট হবে না যতক্ষণ পর্যন্ত এই রিসোর্স অন সে অ্যাসাইন করতে পারবে। সিমিলারলি প্রসেস অন এর কাজও শেষ হবে না যতক্ষণ পর্যন্ত রিসোর্স অনের সাথে সাথে তার অ্যাসাইনমেন্ট বা অ্যাসেসমেন্ট কমপ্লিট হবে। সো কি হচ্ছে, ধরো প্রসেস অন রিসোর্স টু এর জন্য রিসোর্স অন কে দরকার, আবার রিসোর্স অন কাকে দেয়া, প্রসেস টু কে দেয়া, প্রসেস টু এর আবার কাকে লাগবে, রিসোর্স অন কে লাগবে, আবার রিসোর্স অন আবার কোথায় আছে, প্রসেস অনে অ্যাসাইন করা আছে। সো এইখানে কি কোনো কি আমরা সলিউশন পাচ্ছি যে প্রসেস তার কাজটা করার জন্য কিভাবে এখান থেকে প্রসেস টু তার টার্মিনেশন করে আসতে পারবে, যখন আর অন বা রিসোর্স অন প্রসেস টু কে তার একটা সার্টেন টাইম এক্সিকিউশনের জন্য প্রোভাইড করবে। তো সিমিলারলি একটা সার্কেল আকারে ঘুরতেছে কিন্তু কোনো সলিউশন বের করা পসিবল হচ্ছে না, তাই না? তো এই যে স্টেটে যদি কখনো মাল্টিপল প্রসেস চলে যায় সেই স্টেটকে বলা হয় ডেডলক, এবং এই অবস্থায় আমরা কোনোভাবে হচ্ছে যে আমাদের সিস্টেম এটাকে কি হচ্ছে এটার কোনো সলিউশন বের করা পসিবল হয় না, তখন ওই সিস্টেম হ্যাং করে বা আমাদের হচ্ছে যে অবশ্যই শাটডাউন দেওয়া লাগে, না হলে প্রসেস গুলো এই এই অবস্থায় মানে হচ্ছে ইনফিনিটিভ টাইমের জন্য এভাবে স্ট্যাক হয়ে পড়ে থাকে। ঠিক আছে, যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধরো আমরা এমন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যে ব্রিজ হচ্ছে ওয়ান ওয়ে ব্রিজ, মানে যখন একটা গাড়ি এক ডিরেকশন দিয়ে আসে অন্য ডিরেকশন থেকে অন্য একটা গাড়ি যাইতে পারে না। তো দেখা গেল কি আমার একটা গাড়ি কোনো ব্রিজের উপর এই ডাইরেকশন দিয়ে এসেছে, আবার অন্য একটা গাড়ি এই ডাইরেকশন দিয়ে এসে এখানে এসে স্ট্যাক হয়ে আছে, এবং এরা দুইজনের কেউই কারোর জন্য কম্প্রোমাইজ করতে রাজি নয়, কেউ এও পিছনের দিকে যাবে না এও পিছনের দিকে যাবে না। তো কি হবে, এইখানে কি এরা যদি না সরে তো এইখানে কি স্ট্যাক হয়ে যাবে না, এই ব্রিজের উপর তো অন্য কোনো গাড়ি তো আর যাইতেই পারবে না। তো এই সিচুয়েশনটাকে বলা হয় ডেডলক। ডেডলক কনসেপ্টে কি বোঝা গেছে? জি ম্যাম। যদি কারো কোনো কনফিউশন থাকে ইমিডিয়েটলি জিজ্ঞেস করবা, তাহলে আর মানে হচ্ছে যে তোমাদের কনফিউশন নেক্সট ক্লাসের জন্য রাখা লাগবে। প্রসেসর রিসোর্সের বিষয়টা বুঝিনি, এটা একটু আরেকবার বললে ভালো হতো। প্রসেসর হ্যাঁ ম্যাম, আপনি রিসোর্সের এক্সাম্পল দিয়ে কি বলছেন? হুম, ম্যাম আরেকটা বলো। এক্সাম্পল দিয়ে যদি একটু বলতেন। ডেডলক না প্রসেস? ম্যাম ডেডলকটাই আর কি। ডেডলকটা হচ্ছে বললাম, ধরো তোমাদের ক্লাস আছে 612 নম্বর রুমে 10টা থেকে, এখন ওই অ্যাট দ্য সেম টাইম বি সেকশনেরও ক্লাস আছে 10টা থেকে 612 নম্বর রুমে। এখন তোমরাও বলতেছো যে আমরা ওই রুমে ক্লাস না করে যাব না, ওরাও বলতেছে আমরাও এই রুমে ক্লাস না করে যাব। তো এবং এইখানে তোমরাও যেহেতু ছাড়তেছো না প্লেস, ওরাও যেহেতু ছাড়তেছে না প্লেস, তো ওইখানে কি হবে, একটা কেওয়াসের ক্রিয়েট হবে না? হয় মারামারি করে বের হয়ে আসতে হবে, না হলে সবাই সবার মতো বসে থাকবো ওখানে, যে আমরা বেরোবো না, ওরাও বলবে আমরাও বেরোবো না। তো ওই সিচুয়েশনে কি তোমাদের কোনো ক্লাস নেওয়া পসিবল হবে বলো? তোমরা ক্লাস করতে পারবা নাকি ওরা ক্লাস করতে পারবে? ইন লং টার্ম কেউই ক্লাস করতে পারবে না, যদি ধরো দুইজনের দুই সাবজেক্টের জন্য ক্লাস হয়, বাট তোমার কাছে রিসোর্স দ্যাট মিন ক্লাসরুম আছে একটা, এবং এট দ্য সেম টাইম দুইটা সাবজেক্টের ক্লাস এট দ্য সেম প্লেস দুইটা সেকশনের, তারাও ওখান থেকে সরতে চাচ্ছে না, তোমরাও সরতে চাচ্ছ না। তো ওখানে দুইটা সাবজেক্টের ক্লাস একসাথে তো নেওয়া পসিবল না, পসিবল দুইজন টিচারের। সো এই সিচুয়েশনটাই কি হয় যে আসলে কিছুই এক্সিকিউট হচ্ছে না, ওইভাবে স্টাক হয়ে 1 ঘন্টা টাইম ওয়েস্ট করে তোমরা চলে যাচ্ছ। তো এইটাই যে তোমরা হচ্ছে একটা স্টেটে চলে গেছো যেখানে তোমরা ওই 1 ঘন্টা টাইমে কিছুই করলা না, শুধু বসে থাকা ছাড়া। তো
তো প্রসেস আর রিসোর্স ইন রিয়েল লাইফ আমাদের ক্ষেত্রে যেটা হয়, যদি আমাদের সিস্টেমের ক্ষেত্রে ধরো, সিস্টেমের ক্ষেত্রে তো এই প্রসেস আর মানে প্রসেস গুলো ইনফিনিটি, মানে যতক্ষণ আমাদের সিস্টেমটা চালু থাকে ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হইতে থাকে। তো এই ক্ষেত্রে কি হয়, ওরা ততক্ষণ পর্যন্ত ওই যে রিসোর্স কে অ্যাসাইন করে রেখে দিয়েছে, এবং হয় হ্যাং হয়ে কোনো কাজই হচ্ছে না, তো হ্যাং হয়ে পড়ে থাকবে, না হয় আমাকে এটা থেকে রিমুভ হইতে গেলে শাটডাউন, সিস্টেমকে শাটডাউন দিয়ে রিস্টার্ট করা হবে। এটাই। এখন আসলে যে প্রসেস আর রিসোর্সের যে ব্যাপারটা বলছিলাম, সেটা হচ্ছে বলছিলাম যে একটা প্রসেস যখন ক্রিয়েট হয়, আমরা প্রসেস কি পড়ে আসছি না? প্রসেস কখন বলা হয়? একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশন স্টেটে যায়, আর এক্সিকিউশন স্টেটে কি গেলে তখন কি এর জন্য যখন এক্সিকিউশন স্টেটে যায় কিছু ডাটা সেট থাকে, তারপর এর জন্য কিছু কোথায় রান হবে সেই একটা প্রসেসের ভিতর এরকম একটা প্রসেস ব্লক ছিল, সব ভুলে গেছো। প্রসেসের অ্যাড্রেস, নেক্সট স্টেপ কি হবে, প্রসেসে কোন মেমোরিতে আছে, কি কি এক্সিকিউশন হবে, এই যে এভরিথিং, এই যে কোন ইনপুট আউটপুট ডিভাইসটা সে ইউজ করবে, এই সব জিনিসগুলো একটা প্রসেস যখন, একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশন স্টেটে যায়, তখন এই সব কিছু একসাথে অ্যাসাইন হয়। তো এখন আসো, যখন সিমিলার ওয়েতে আমি একটা প্রসেস যখন ক্রিয়েট করছি, তখন কি হচ্ছে, প্রসেসের সাথে কিছু রিসোর্সও অ্যাসাইন হয়। সামহাও আমার কাছে যে সিস্টেমটা আছে, আমার সিস্টেমে মাত্র দুইটা রিসোর্স আছে, রিসোর্স 2 এন্ড রিসোর্স 1। এবং আমার কাছে আমি দুইটা প্রসেস ক্রিয়েট করছি। এখন ইনিশিয়াল অবস্থায়, একেবারে ইনিশিয়াল অবস্থায় আমার যে দুইটা প্রসেস আমি ক্রিয়েট করছি, তখন প্রসেস অনের জন্য এট দ্য বিগিনিং, যখন প্রসেসটা ক্রিয়েট হয়েছে, তখনই রিসোর্স অন এই প্রসেস ব্লকের মাধ্যমে এর জন্য অ্যাসাইন হয়ে আছে। সিমিলারলি প্রসেস 2 এর জন্য রিসোর্স 2 আমার অ্যাসাইন হয়ে আছে। এখন আমরা গত ক্লাসে হচ্ছে দেখছিলাম যে আমরা একটা শেয়ার্ড মেমোরি ইউজ করি, তাই না? একটা সার্টেন প্লেস শেয়ার ভাবে আমরা কোনো একটা স্টেটে এসে, প্রোগ্রামের কোনো একটা স্টেটে এসে একটা স্টেটমেন্ট বা দুইটা স্টেটমেন্ট কি হয়, আমরা শেয়ার করি, তাই না? একটা রিসোর্স এক জায়গায় হচ্ছে স্টোর করা থাকে, সেখান থেকে আমাদের প্রসেস সেই কাজ থেকে নিয়ে, ভেরিয়েবল নিয়ে, তার কোনো সার্টেন অ্যামাউন্ট অফ কাজ সে এক্সিকিউট করে। তো দেখা গেল সেরকম কোনো একটা কাজ করার জন্য তার রিসোর্স অন কে লাগবে। কিন্তু আমরা কি বলছি, এট দ্য সেম টাইম একটা রিসোর্স, গত ক্লাসে বলছি একটা রিসোর্স এট দ্য সেম টাইম একজনকেই প্রোভাইড করতে পারে তার সার্ভিস। তো কিন্তু যেহেতু প্রসেস ওয়ান রিসোর্স ওয়ান কে অ্যাসাইন করে রাখছে, মানে সে অলরেডি রিসোর্স ওয়ান প্রসেস ওয়ান কে সার্ভিস প্রোভাইড করতেছে, এই সময় যদি প্রসেস টু রিসোর্স ওয়ান কে বলে আমার কিছু কাজ তোমার এখন করে দিতে হবে, তখন কি রিসোর্স অন আসতে পারবে? পারবে না। সিমিলারলি প্রসেস অনের কিছু কাজের জন্য রিসোর্স টু কে লাগবে, কিন্তু রিসোর্স টু ওই সময়টায় প্রসেস টু কে সার্ভিস প্রোভাইড করতেছে। সো কি হচ্ছে, আবার এই প্রসেস টু এর এই যে স্টেটমেন্টটার জন্য রিসোর্স টু কে লাগবে, এই স্টেটমেন্ট যদি সে শেষ মানে কমপ্লিট না করতে পারে, প্রসেস ওয়ান এর কাজ টার্মিনেট হবে না। তো কি হচ্ছে, সে বলতেছে আমার লাগবে যতক্ষণ আমি এই তুমি আমার কাজ না করে দেবা, আমি রিসোর্স অন কে হচ্ছে রিসোর্স অন কে আমি রিলিজ করতে পারবো না। সিমিলারলি প্রসেস টু ও বলতেছে আমি ততক্ষণ পর্যন্ত রিসোর্স টু কে রিলিজ করবো না যতক্ষণ পর্যন্ত আমার রিসোর্স অন কে রিলিজ মানে রিসোর্স অন এর কাজ কমপ্লিট হবে। তো এরা হচ্ছে এমন একটা স্টেটে এসে দাঁড়ায় আছে, কেউ কারোর জন্য কম্প্রোমাইজ করতেছে না। সো এই সিচুয়েশনটাকে বলা হয় মূলত ডেডলক সিচুয়েশন। এবার কি বোঝা গেছে রিসোর্স আর প্রসেসের কনসেপ্টটা আর ডেডলকের জি ম্যাম, কনসেপ্ট? বুঝতে পারছি না। এখন আসো, এই প্রসেস আর এই রিসোর্সের যে ডেডলক ক্রিয়েট করতেছে, এর জন্য আমাদের কিছু বেসিক কনসেপ্ট আমরা এবার একটু দেখবো, ঠিক আছে? সে কনসেপ্ট গুলা হচ্ছে যে, আমার এখানে দেখো রিসোর্স বলতে কি বোঝানো হয়েছে, যে কোনো ধরনের সিপিইউ এর সাইকেল বা মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, কোনো ডাটা সেট, কোনো টেবিল, এনিথিং, এনি ফাইলস। আর হচ্ছে কি বলা হয়েছে, এই যে যখন প্রসেসটা ক্রিয়েট হয়, তখন একটা স্টেট হয় যে প্রসেস গুলা ওই রিসোর্স কে এক হয় অ্যালোকেট করে, না হলে ওই প্রসেস গুলা রিসোর্স কে অ্যাক্সেস করার জন্য রিকোয়েস্ট পাঠায়, দেন রিসোর্স কে ইউজ করে, এবং ফাইনালি কি করে দেয়, রিলিজ করে দেয়। এখন যেটা হয় সেটা হচ্ছে যে
এই যে রিকোয়েস্ট করা বা অ্যালোকেট করা, এর জন্য কিছু আমাদের গ্রাফ আকারে বোঝানোর জন্য কিছু ডিরেকশন বা এজেস, ডিরেক্টেড এজেস হচ্ছে যে ইউজ করা হয়। ঠিক আছে, যখন আমরা গ্রাফিক্যালি শো করি। সো এর জন্য দুই ধরনের এজেস আছে। এজ আর নোট তো বোঝো আই থিঙ্ক, তাই না? তোমরা ব্রেথ ফার্স্ট সার্চ, তারপর ডেপথ ফার্স্ট সার্চ গ্রাফ করে আসছো, দেন হইতেছে ডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ, এগুলো তো করে আসছো তাই না, অ্যালগোরিদম যেখানে সাবজেক্টে। তো ইয়েস ম্যাম। ওখানে হ্যাঁ, তো ওখানে এখানে হচ্ছে যে যেটা বলছি, এক হয় প্রসেস একেবারে ইনিশিয়াল অবস্থায় কিছু অ্যালোকেট হয় যখন এক্সিকিউশন স্টেটে যায়, আর একটা কি হয় প্রসেসের কোনো একটা স্টেটে এসে বা স্টেটমেন্টে এসে কি হয়, তার অন্য একটা রিসোর্সকে রিকোয়েস্ট করা লাগে, বা কোনো একটা অ্যাক্সেস করার জন্য রিসোর্সের কাছে রিকোয়েস্ট করা লাগে। তো এই দুই যে কোনটা অ্যাসাইন করা আর কোনটা রিকোয়েস্ট করা, সেটা হচ্ছে এজের মাধ্যমে, এজের ডিরেকশনের মাধ্যমে বোঝানো হয়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রসেস অন আছে আমার কাছে, প্রসেস টু আছে, ঠিক আছে? প্রসেস গুলাকে মূলত হচ্ছে যে সার্কুলার ওয়েতে প্রেজেন্ট করা হয়, আর রিসোর্স গুলাও কে হচ্ছে মূলত বোঝানো হয় স্কয়ার শেপ দিয়ে। এখন যদি ইনিশিয়াল স্টেটে বা স্টেপে এসে আমার প্রসেস টু এর জন্য, রিসোর্স টু অ্যালোকেট করা, সো অ্যালোকেট করা যদি থাকে তখন রিসোর্স থেকে প্রসেসের দিকে এসটার ডিরেকশন হবে অ্যালোকেট করা থাকে। আর যদি প্রসেস টু কোনো একটা এক্সিকিউশনে কোনো একটা স্টেপে এসে রিসোর্স অনের কিছু কাজকে রিকোয়েস্ট পাঠাবে, অ্যাক্সেস করতে চায়, সেক্ষেত্রে প্রসেস থেকে রিসোর্সের দিকে তীর চিহ্ন হবে। বোঝা গেছে? যখন অ্যালোকেট করা হবে, কোনো একটা রিসোর্সকে অ্যালোকেট করা হবে, তখন রিসোর্স থেকে প্রসেসের দিকে তীর চিহ্ন হবে, আর যখন প্রসেস রিসোর্সকে রিকোয়েস্ট পাঠাবে তখন প্রসেস থেকে রিসোর্সের দিকে তীর চিহ্ন হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আর কি, এটা এত ডিফিকাল্ট কিছু না। এখন আসো, এই যে ডেডলক, আমরা ডেডলক কনসেপ্টটা বুঝতে পারছি, রিকোয়েস্ট কিভাবে পাঠায়, কিভাবে কাজ হয় বুঝতে পারছি। এখন এই ডেডলক কতগুলা কন্ডিশনের কারণে মূলত এক্সিকিউট হয়। ঠিক আছে, কতগুলো কন্ডিশন যখন ক্রিয়েট হয় তখনই মূলত ডেডলক ক্রিয়েট হইতে পারে। তো প্রথমটা হচ্ছে যে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন গত ক্লাসে আমরা পড়েছিলাম, সেটা ছিল যে কোনো একটা প্রসেস যখন এক্সিকিউট হয় কোনো একটা রিসোর্সে বা কোনো একটা স্টেটমেন্টে, তখন শুধুমাত্র ওই প্রসেসটাই এক্সিকিউট হবে, অন্য কোনো প্রসেস এক্সিকিউট হইতে পারবে না এট দ্য সেম টাইম। মানে কি, আমরা কোনো ক্লাসে যদি ক্লাস করতে যাই, এট দ্য সেম টাইম একটা স্পেসিফিক সাবজেক্টের জন্য একটা সেকশনই ক্লাস করতে পারবে, একসাথে মাল্টিপল ক্লাস একটা ক্লাসে হইতে পারবে না। ঠিক আছে, তো সেরকম একটা প্রসেস যখন কোনো একটা রিসোর্সকে অ্যাসাইন করবে বা রিকোয়েস্ট অ্যালোকেট হবে, তখন ওই রিসোর্স এট দ্য সেম টাইম অন্য কোনো প্রসেসের সার্ভিস প্রোভাইড করতে, অন্য কোনো প্রসেসকে সার্ভিস প্রোভাইড করতে পারবে না। ঠিক আছে, এইটাই হইতেছে মিউচুয়াল এক্সক্লুশন। যেহেতু রিসোর্স করতে পারে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে ডেডলক ক্রিয়েট হইতে পারে। এখন আর কখন হইতে পারে, যদি এমন সিচুয়েশন হয় হোল্ড এন্ড ওয়েট। হোল্ড এন্ড ওয়েটের ব্যাপারটা হচ্ছে যেটা ছিল, যেটা বলছিলাম আমরা, যে প্রসেস টু, প্রসেস ওয়ান, আর আছে কি রিসোর্স অন, রিসোর্স টু। এখন কি বলা ছিল, রিসোর্স টু হচ্ছে যে প্রসেস অন এর জন্য অ্যালোকেট করা, আবার প্রসেস টু রিসোর্স অন কে রিকোয়েস্ট করতেছে, রিসোর্স অন প্রসেস অন এর জন্য অ্যালোকেট করা, প্রসেস অন রিসোর্স টু একে আবার রিকোয়েস্ট করছে। এখন
যখন প্রসেসটা এক্সিকিউট হচ্ছে ইনিশিয়াল অবস্থা থেকে রিসোর্স ওয়ান এর জন্য অ্যালোকেট করা, মানে এর জন্য সে সার্ভিস প্রোভাইড করতেছে। এখন প্রসেস ওয়ান এর এক্সিকিউশনের কোনো একটা স্টেটে এসে কি হচ্ছে, রিসোর্স টু কেও লাগতেছে, সেই সময় কিন্তু রিসোর্স ওয়ান কি হচ্ছে, রিসোর্স অন কে হোল্ড রাখছে বা ওকে, তখনও কিন্তু রিসোর্স অন কে প্রসেস অন কি তার কাজের জন্য ব্যস্ত রাখছে, কিন্তু এট দ্য সেম টাইম সে রিসোর্স টু এর জন্য কিন্তু ওয়েট করতেছে, মানে তার অ্যালোকেশনের জন্য ওয়েট করতেছে। তার মানে একে হোল্ডে রাখছে, আবার এর জন্য ওয়েট করতেছে। সিমিলারলি প্রসেস টু কি হচ্ছে, রিসোর্স অন কে হোল্ড করে রেখে রিসোর্স অন এর জন্য রিকোয়েস্ট করে রাখছে। তো এই সিচুয়েশন যদি ক্রিয়েট হয় যে একজনকে হোল্ড করে রেখে আর একজনের জন্য ওয়েট করা হচ্ছে, এই সিচুয়েশনটা ও এরকম কোন সিচুয়েশন ক্রিয়েট হইলেও তখন ডেডলক ক্রিয়েট হয়। এখন আসুন নো প্রিএমশন। আমরা প্রিমটিভ আর নন প্রিমটিভ বলছে একটা পড়ছিলাম না, যে প্রিমটিভ কখনো হয়, যে কখনো যদি সিপিইউ তে কি হয়েছিল, প্রায়োরিটির উপর বেস করে প্রসেসের প্রায়োরিটি প্রোভাইডের মাধ্যমে যার প্রায়োরিটি বেশি, সিপিইউ তখন কি অন্য যে প্রসেসটা রান করতেছিল সেটাকে রিলিজ করে যার প্রায়োরিটি বেশি তাকে হচ্ছে যে তার কাজটা আগে করে। সো যদি কোনো ধরনের এরকম নো প্রিএমশন মানে এইরকম প্রায়োরিটি ব্যাপারটা যদি না থাকে, তাহলে কি হবে, যে একটা রিসোর্সে যদি দেখা গেল এর কোনো রিসোর্স পি2 আর পি1 দুইটারই হচ্ছে প্রায়োরিটি সেম, তো যদি এরকম অবস্থা হয় তখন কি হবে, রিসোর্স অন তো পি এর যেহেতু আগে অ্যাসাইন করা অ্যালোকেট করা আছে, সো ওকেই ও টাইম দিবে, তাই না? যদি প্রায়োরিটি থাকতো তাহলে এক হয়তো যে প্রায়োরিটির বেসিসে পি1 এর যদি প্রায়োরিটি পি2 এর যদি প্রায়োরিটি বেশি থাকতো, তাহলে তখন কি করতো, রিসোর্স অন প্রসেস অন কে রিলিজ করে দিয়ে আগে প্রসেস টু এর কাজ কমপ্লিট করতো। তখন প্রসেস টু এর কাজ যদি আর এর কমপ্লিট হয়ে যেত, তখন আর2 রিলিজ হয়ে যেত, তখন কিন্তু আর ডেডলক ক্রিয়েট হইতো না। সো যদি নো প্রিএমশন অবস্থায় থাকে, যে কারো প্রায়োরিটি লিস্টের উপর বেসিস করে সিলেকশনের এই ব্যাপারটা না থাকে, তখনও কিন্তু ডেডলক ক্রিয়েট হতে পারে। আর একটা হচ্ছে সার্কুলার ওয়েট, মানে এইখানে যেটা হয়েছে, পি1 ওয়েট করতেছে আর1 এর জন্য, আবার পি2 ওয়েট করতেছে আর2 এর জন্য, আবার আর2 কাকে দেয়া, পি2 কে, আবার আর1 কাকে দেয়া, পি1 কে। তো একটা সার্কেল তৈরি হয়ে গেছে না, একটা সার্কুলার ওয়েতে ওয়েটিং হচ্ছে। তো এই সিচুয়েশন এরকম সার্কুলার ওয়েটিং ও যদি ক্রিয়েট হয়, সেক্ষেত্রেও ডেডলক ক্রিয়েট হইতে পারে। বোঝা গেছে? তো কোন কোন ক্ষেত্রে ডেডলক ক্রিয়েট হইতে পারে, যখন কোনো মিউচুয়াল এক্সক্লুশন থাকে বা হোল্ড অ্যান্ড ওয়েট সিচুয়েশন থাকে, যদি রিসোর্সে কোনো নো প্রিএমশন সিচুয়েশন ক্রিয়েট হয়, আর যদি সার্কুলার ওয়েট ক্রিয়েট হয়, সেই সব ক্ষেত্রে মূলত হচ্ছে ডেডলক ক্রিয়েট হয়। এটাকে মূলত বলা হয়, এগুলাকে বলা হয় মূলত ডেডলক ক্রিয়েট হওয়ার কন্ডিশন। এবার আসো আমরা এখন যেটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু দেখবো। অনেক সময় একটা রিসোর্সকে মাল্টিপল ইনস্ট্যান্সে বা মাল্টিপল সেকশনে ভাগ করা হয়, তো এইগুলোকে বলা হয় মাল্টি ইনস্ট্যান্স। এইটা একটা রিসোর্স, সে হচ্ছে মাল্টিপল প্রসেসকে একসাথে সার্ভিস প্রোভাইড করতে পারে, তো সেটাকে বলা হয় হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্সেস। এবং এটা হচ্ছে রিসোর্সের ক্ষেত্রে মূলত হয়। রিসোর্সকে অনেক সময় দেখা গেল যে আমরা একটা প্রসেসের আন্ডারে মাল্টিপল ভাগে ভাগ করে ফেলি, এবং এইগুলাকে বলা হয় মাল্টিপল কাজ একসাথে এক্সিকিউট হচ্ছে, এগুলোকে বলা হয় মাল্টিথ্রেড। মাল্টিথ্রেডের কনসেপ্টটা মূলত রিসোর্সের ক্ষেত্রে আসে, যে আমরা একটা রিসোর্সকে মাল্টিপল স্মল ভাগে ভাগ করছি, এবং সেখান থেকে আমরা এক একটা ইন্ডিভিজুয়াল প্রসেসকে সার্ভিস প্রোভাইড করতেছি। তো যদি এরকমও কখনো থাকে, সেক্ষেত্রে ডেডলকটা কম হওয়ার একটা পসিবিলিটিস থাকে। এখন তারপরেও ডেডলক ক্রিয়েট হইতে পারে। তো কি কন্ডিশনে ক্রিয়েট হইতে পারে সেটা আমরা একটু দেখব। এইখানে যে উদাহরণটা আছে, এই উদাহরণটা থেকে বলতে পারো যে এখানে কোনো ডেডলক ক্রিয়েট হয়েছে কিনা, একটু অ্যানালাইসিস করে বলো তো, এখানে কি কোনো ডেডলক ক্রিয়েট হয়েছে কিনা। এই যে ডট চিহ্ন দিয়ে মূলত হচ্ছে রিসোর্সের এলিমেন্টস, মানে মাল্টিপল রিসোর্স কে বোঝা, মানে একটা রিসোর্সের আন্ডারে মাল্টিপল সেকশন করা, সেটাকে বোঝানো। কেউ একজন বলো, এখানে কি কোনো ডেডলক ক্রিয়েট হয়েছে কিনা? জি ম্যাম, হয়েছে। কিভাবে হয়েছে বলো?
ম্যাম কেন এখানে হয়েছে তো বলতে পারবা? R2 তো দুইটা হ্যালো, রিসোর্স দুই হ্যালো তোমার কথা না অনেক আম, মানে আর কি, কি বলবো, আস্তে 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 শোনা যাচ্ছে না ক্লিয়ার, একটু হ্যালো মাইক্রোফোনটা ম্যাম। কাছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম বলো। এখানে R2 দুইটা রিসোর্স তো P1 আর P2 দুইজন দুইটা রিসোর্স ইউজ করতেছে, তো ডেডলক তো এখানে ইউজ হচ্ছে না। হ্যাঁ, এখানে আসলে ডেডলক হচ্ছে না। ডেডলক কেন হচ্ছে না? কারণ P3 জন্য R3 অ্যালোকেট করা ইনিশিয়াল অবস্থায়, P3 কিন্তু আর কারোর জন্য ওয়েট করতেছে না। সো P3 রিসোর্স কোনো স্টেটে, তো P3 নর্মালি রিসোর্স R3 কে ইউজ করে কাজ করে বের হয়ে যাইতে পারবে। তখন কি হবে, R3 রিলিজ হয়ে যাবে। এখন আসো, R2 এর থেকে দুইটা রিসোর্স আছে, দুইটা রিসোর্স P1 P2 কে অ্যাসাইন করা। এখন আবার P1 আর অন কে হচ্ছে যে কি করছে, রিকোয়েস্ট করছে, কিন্তু R1 ইনিশিয়াল অবস্থা থেকে P2 এর জন্য অ্যাসাইন অ্যালোকেট করা বা অ্যাসাইন করা, সো এটা একটা অ্যালোকেট করা, আর P3 এর জন্য এটা অ্যালোকেট করা। কিন্তু P3 যেহেতু অ্যালোকেট করা অন্য কারো উপর ডিপেন্ডেন্ট না, তো এই কাজটা করে R3 কে মূলত রিলিজ করে দিবে। যখন R3 কে রিলিজ করে দিবে, P2 তখন কি করবে, এই দুটো অ্যালোকেট করা আছে, R3 রিলিজ হয়ে গেছে, তো এইটা রিকোয়েস্টটাকে অ্যাসাইন করে এর কাজটা কমপ্লিট হয়ে যাবে। যখনই এর কাজ কমপ্লিট হয়ে যাবে তখন R3ও রিলিজ হয়ে যাবে। R3 রিলিজ হয়ে গেলে তখন P1 কি হচ্ছে যে R2 আর R1 রিসোর্স নিয়ে এ কাজ করে R2 কে রিকোয়েস্ট পাঠাইছে। তো সেক্ষেত্রে কি হতো, যে ধরো R3 কাজ কখন শেষ হবে, P3 কাজ কখন শেষ হবে, যখন মাত্র আ- এই R3 হচ্ছে রিলিজ হবে, R3 থেকে একটা রিসোর্সে P3 নিয়ে কাজ করতে পারবে, এবং তখন হচ্ছে যে P3 R3 কে রিলিজ করে দিতে পারবে। কিন্তু যেহেতু R2 কি P1 আর P2 কে দুইটা অলরেডি অ্যালোকেট করে দিছে বা অ্যাসাইন করে দিছে, সেহেতু এর তো আর কোনো এলিমেন্ট নেই যে হচ্ছে যে কি পারে P3 কে সার্ভিসটা প্রোভাইড করতে পারে। যেহেতু এরা কেউ কারো জায়গা থেকে সরবে না, সেহেতু কি হচ্ছে, এও বসে আছে যে আমাকে রিসোর্স না দিলে আমি কাজ শেষ করব না, আর কাজ শেষ না করলে R3 কে আমি প্রোভাইড মানে রিলিজ করব না। আবার P2ও রিলিজ করবে না যতক্ষণ পর্যন্ত না R3 কে সে অ্যাক্সেস করতে পারতেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ডেডলক ক্রিয়েট হইতে পারে। কিন্তু যদি এখানে হয়, এখানে কি হচ্ছে, P3 তো নর্মালি হচ্ছে যে কাজটা কারোর উপর ডিপেন্ড না করে রিসোর্স R3 কে কাজ করে সে সুন্দর মতো কাজ শেষ কমপ্লিট করে টার্মিনেট করে ফেলতে পারতেছে। টার্মিনেট করা মানে R3 রিলিজ হয়ে যাচ্ছে, আর R3 রিলিজ হয়ে যাওয়া মানে P2 তখন একেবারে ইজিলি R3 কে অ্যাক্সেস করতে পারতেছে। তো এইভাবে হচ্ছে মূলত, এটাতে মূলত ডেডলক ক্রিয়েট হয় না। তো ডেডলক ক্রিয়েট হইতো যদি আমার P3ও R2 কে রিকোয়েস্ট করে বসে থাকে। ঠিক আছে, এখন এটাতে বলো, এটাতে কি ডেডলক ক্রিয়েট হয়েছে? যদিও লেখা আছে আর কি, নো ডেডলকস। কেন ডেডলক ক্রিয়েট হয়নি এটা বলো, ম্যাম একজন পি একটু ফোর বলো। এর ক্ষেত্রে P4 এর ক্ষেত্রে? এটা তো হচ্ছে আবার হচ্ছে অন্য অন্য কোনো রিসোর্স ইউজ করছে না, মানে এখানে একটা রিসোর্সই ইউজ হচ্ছে। হ্যাঁ, তাহলে কি ডেডলক ক্রিয়েট হয়েছে? এজন্য ডেডলক হবে না ম্যাম। হ্যাঁ, তো এন্টার গ্রাফে কি ডেডলক ক্রিয়েট হয়েছে বলো? ম্যাম কোশ্চেনটা বুঝিনি, আবার একটু বলবেন? ম্যাম আমি P3 তে প্রবাবলি হয়েছে ম্যাম, P3 R2 কে চাইতেছে ম্যাম, বাট R2 তে এক্সট্রা ইয়া নাই। P4 এ ডেডলক ক্রিয়েট হয়নি, সো P4 সুন্দর মতো কাজ করে আগে বের হয়ে গেল। তাহলে কি R2 এর একটা রিসোর্স ফাঁকা হয়ে গেল না? ও জি ম্যাম। জি ম্যাম। তো সিমিলার ওয়েতে P2 একটা রিসোর্স কে নিয়ে সুন্দর মতো কাজ করে বের হয়ে গেল, আর অনেক একটা রিসোর্স ফাঁকা হয়ে গেল, তখন P1 সেই রিসোর্সটা নিয়ে কাজ করতেছে, P3 আবার সেই রিসোর্সটাকে নিয়ে কাজ করতেছে। যদিও এখানে একটা সার্কেল ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হইলেও যেহেতু মাল্টিপল ইনস্ট্যান্সেস এক একটা রিসোর্সের আন্ডারে আছে, এবং অন্যগুলো যে রিসোর্স প্রসেস গুলো তাকে অ্যাসাইন করছিল সেগুলোতে কোনো ডেডলক ক্রিয়েট হয়নি,
যার কারণে এটাতে কোনো এই যে এন্টার গ্রাফে কোনো ডেডলক ক্রিয়েট হয়নি। বোঝা গেছে? সবাইকে বুঝতে পারছো এই পর্যন্ত? ইয়েস জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। এখন আসো আমরা যদি সামহাউ মানে ডেডলককে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। এক হয় আমরা প্রিভেন্ট করা, মানে আমরা আগে থেকেই সেটাকে প্রোটেক্ট করতে পারি। একটা হইতে পারে হচ্ছে যে যেহেতু প্রিভেন্ট না করতে পারি তাহলে এটার থেকে কিভাবে অ্যাভয়েড হওয়া যায়, অ্যাভয়েড করা যেতে পারে, সেইটা হচ্ছে যে আমরা ফলো করতে পারি। যেরকম যদি রিয়েল লাইফে এরকম হয় যে করোনা ভাইরাসের ভ্যাকসিন যখন আসছিল না, আমরা সেই করোনা ভাইরাসে যেন আক্রান্ত না হই তার জন্য বিভিন্ন ধরনের রুলস এন্ড রেগুলেশন ফলো করে অ্যাভয়েড করতেছিলাম। কিন্তু যখন আমাদের ভাইরাসের টিকা আসছে তখন কি হয়েছে, আমরা ওটাকে একেবারে প্রথম থেকেই যেন কোনো ধরনের পসিবিলিটিস না থাকে, তখন কি হয় আমরা প্রিভেন্ট করার জন্য আগে থেকে কিছু কি মানে আগে থেকে আমরা টিকাটা নিয়ে রাখতাম। তো এক্ষেত্রে যেটা হয় প্রিভেনশন মানে হচ্ছে আমি এমন একটা সিস্টেম তৈরি করব যে যেখানে হচ্ছে যে সিস্টেম বলতে আমরা এই সিস্টেমের ভিতর কতগুলো ডিরেকশন বা স্টেটমেন্ট এমন ভাবে প্রোভাইড করব যে সেখানে যেন ডেডলক ক্রিয়েট না হয়। আর যদি সামহাও আমার এরকম কোনো প্রিভেনশন সিস্টেমের ভিতর ডেভেলপ করা না থাকে তাহলে অ্যাভয়েড করার জন্য বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বা স্টেটমেন্ট আমরা ফলো করতে পারি। ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রিভেনশন কিভাবে করা যাইতে পারে। তো এক্ষেত্রে প্রিভেনশনটা এরকম হইতে পারে যে আমরা এই যে মিউচুয়াল এক্সক্লুশনে কি ছিল যে একটা রিসোর্স শুধুমাত্র একটা প্রসেসকে এট দ্য সেম টাইম কি হচ্ছে সার্ভিস প্রোভাইড করবে। সো এই ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছিল, এটা হচ্ছে যে মিউচুয়াল এক্সক্লুশন। সো যদি প্রিভেন্ট করতে চাই আমরা মিউচুয়াল এক্সক্লুশনের ক্ষেত্রে আমরা এমন করতে পারি যে শেয়ারেবল রিসোর্স তৈরি করতে পারি, যেখানে আমরা একটা দেখছিলাম কি একটা রিসোর্সের মাল্টিপল ইনস্ট্যান্সেস বা একটা রিসোর্স একটা সেম টাইমে দেখা গেল কি কোনো একটা রিসোর্স একে লিখতেছে ওই এট দ্য সেম টাইম কোনো একটা প্রসেস ধরো কোনো একটা ইনফরমেশন এই রিসোর্সে লিখতেছে এবং ওই সময় আর একটা রিডার কি করতেছে ওই প্রসেসের লেখার মডিফিকেশন গুলোকে দেখতে পারতেছে। তো এখানে এট দ্য সেম টাইম একটা রিসোর্স কি হচ্ছে দুইটা প্রসেসকে কি সার্ভিস প্রোভাইড করতেছে। একজনের জন্য হচ্ছে সে শুধুমাত্র রিড অনলি ইন্টারফেস ক্রিয়েট করছে, আর একজনের জন্য আসলে সে দেখা গেল প্রসেস 2 এ শুধু তাকে রিড করার জন্যই লাগবে, আবার প্রসেস 1 এ সেটাকে রাইট করার জন্যই লাগবে। তো এট দ্য সেম টাইম দুইটা সার্ভিস একসাথে যদি এরকম সিচুয়েশন তৈরি করা যায় তাহলে কিন্তু আমরা এই ডেডলক প্রিভেন্ট করতে পারি। এখন আসো হোল্ড অ্যান্ড ওয়েট। হোল্ড অ্যান্ড ওয়েটের ক্ষেত্রে আমরা এই ডেডলকটা বা এই কন্ডিশনটা কিভাবে অ্যাভয়েড করতে পারি, আমরা যদি সিস্টেমের ভিতর এমন ভাবে বলে দিই যখন একটা প্রসেস কোনো একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে, কোনো একটা প্রসেস কোনো একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট পাঠাবে, সে যতগুলা রিসোর্স কে হোল্ড করে রাখবে সে সবগুলাকে ওই এট দ্য সেম টাইম রিলিজ করে দিতে হবে। ঠিক আছে? যদি এই সিচুয়েশন আমরা সিস্টেমে আগে থেকে বলে দিতে পারি যে তুমি শুধুমাত্র একটা রিসোর্সকে তখনই অ্যাক্সেস করতে পারবা যখন তোমার কাছে অলরেডি যেসব রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলোকে তুমি রিলিজ করে দিবা, বা তুমি কাউকে নিজে ওয়েট না করায় হচ্ছে তুমি তখনই কারোর জন্য ওয়েট করতে পারবা যতক্ষণ পর্যন্ত না তুমি অন্য কাউকে ওয়েট করাইতেছে। ব্যাপারটা হইতেছে তুমি যদি কাউকে ওয়েট করাও তাহলে তুমিও অন্যজনের জন্য কি রিকোয়েস্ট করতে পারবা না। তো তোমার যদি অন্যকে রিলিজ করে দাও তখনই তুমি অন্য রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতে পারবা, তখনই তুমি অ্যাক্সেস পাবা। তাহলে এই সিচুয়েশনটা যদি আমি সিস্টেমে বলে দিই যে প্রসেস ক্রিয়েট হইলে রিসোর্স থাকলে রিসোর্স কোনো একটা স্টেটে এসে যদি অন্য একটা রিসোর্সকে অ্যাসাইন করার দরকার হয় তাহলে সে আগে যে অ্যালোকেট রিসোর্স আছে সেগুলোকে রিলিজ করে দিতে হবে। যদি এই সিচুয়েশনটা আমি সিস্টেমের ভিতর ডেভেলপ করে দিতে পারি তাহলেও কিন্তু আমরা ডেডলক প্রিভেন্ট করতে পারি। এখন আসো যদি হয় আর কি কি ছিল, নো
প্রিএমশন বা প্রিমটিভ নন প্রিমটিভের যে কনসেপ্টটা আসে, ঠিক আছে? Recording in progress. প্রিমটিভ আর নন প্রিমটিভের যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে ছিল যে প্রায়োরিটির উপর বেসিস করে। তো সেই ক্ষেত্রে তো এটা বোঝাই যাচ্ছে যে রিসোর্স কাকে আগে সার্ভিস প্রোভাইড করবে যার প্রায়োরিটি বেশি। যদি প্রসেসের প্রায়োরিটি লিস্ট আমরা একটা কনসিডার করি, সেক্ষেত্রেও কিন্তু ডেডলকটা অ্যাভয়েড করা যেতে পারে। আর একটা হচ্ছে সার্কুলার ওয়েট, ঠিক আছে? এমন ভাবে আমাকে রিসোর্স গুলোকে প্রসেসরকে অ্যালোকেট করতে হবে ইন সাচ কেসেস, যাতে হচ্ছে যে আমার সার্কুলার ওয়েটের এই কনসেপ্টটাই যেন ক্রিয়েট না হয়। তো এই কনসেপ্টটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? ধরো আমার কাছে প্রসেস আছে 2টা আর রিসোর্স আছে 3টা। তো যেটা এরকম হইতে পারে যে সরি, এটা 1, এটা 2, এটা 3। সো মানে এমন কোন সিস্টেম ডেভেলপ করতে হবে যে প্রসেস 1 সে হচ্ছে হয় প্রসেস 2 না হলে প্রসেস রিসোর্স 3 কে হচ্ছে যে অ্যাসাইন করতে পারবে বা অ্যালোকেট করতে পারবে বা রিকোয়েস্ট পাঠাইতে পারবে। আবার প্রসেস 2 কি করতে পারবে, সে হয় রিসোর্স 3 বা রিসোর্স 4 কে রিকোয়েস্ট পাঠাইতে পারবে, ঠিক আছে? তাহলে কিন্তু সার্কেল ক্রিয়েট হবে না। আর যদি সার্কেল ক্রিয়েট না হয় তাহলেও ডেডলককে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। তো এইভাবে আমরা যদি সিস্টেমকে ম্যাম, ডেভেলপ করতে পারি। বলো। একটা প্রসেস কি 2-3টা রিসোর্সকে রিকোয়েস্ট পাঠাতে পারে হ্যাঁ, যদি তখন লাগে অবশ্যই পারে। এট এ টাইম? হ্যাঁ, পারে। যদি দেখা গেল তোমার এমন একটা আহ, যেটা দেখছিলাম, ধরো আমার কাছে একটা রিসোর্সে ধরো a+a=b+c আছে, হ্যাঁ, b+c, এবং এই দুইটা ভেরিয়েবল শেয়ার মেমোরিতে দেখলাম। একটা মেমোরিতে এখানে বি আছে, দ্যাট মিনস একটা রিসোর্সে, এখানে একটা রিসোর্সে আছে, ঠিক আছে? এখন আমার এট দ্য সেম টাইম দুইটাকেই লাগবে। এখন সেক্ষেত্রে সে দুটোকেই রিকোয়েস্ট পাঠাইতে পারে, কিন্তু সে দুইটা হচ্ছে আলাদা হইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? জি ম্যাম। আর না হলে দুইটা আলাদা ইনস্ট্যান্স হইতে পারে। এটা হচ্ছে কন্ডিশনের সিচুয়েশনের উপর বেসিস করে যে আমার যদি একসাথে মাল্টিপল রিসোর্সের একসাথে দরকার হয়, দেখা গেল তুমি এমন করবা কোনো একটা ডাটা সেট থেকে ডাটা রিড করে সেটার অ্যাভারেজ বের করে আর একটা রিসোর্সে হচ্ছে যে তুমি স্টোর করবা। এখন এখানে তো দেখা যাচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম রিকোয়েস্ট পাঠাচ্ছে, কিন্তু ওইখানে কাজ তো হয় অনেক ন্যানো সেকেন্ডে, তাই না? এবং আমাদের এক্সপ্রেশনে কি হচ্ছে, প্রথমে আম, আমরা কি জানি, প্রথমে বাম দিক থেকে ডান দিকে রিড করে, তাই না? তো প্রথমে কিন্তু সে রিকোয়েস্ট পাঠাবে সি রিসোর্সটা যেখানে আছে সেখানে, তারপরে পাঠাবে কোথায়, বি রিসোর্সটা আছে সেখানে, এবং তারপরে এখান থেকে ভ্যালু রিড করে তারপরে হচ্ছে এ এর মান ক্যালকুলেট করে। তো এই ক্ষেত্রে যদি একসাথে সে দুইটা রিসোর্স কে জন্য, যেহেতু এই একটা স্টেটে দুইটা রিসোর্স কে রিকোয়েস্ট করা লাগতেছে, ইন সাচ কেসেস পারে। কিন্তু দেখা গেল কি ইন রিয়েল লাইফে যদি আমরা চিন্তা করি তাহলে হয় এটার এই ডিফারেন্সটা বেশ কয়েক ন্যানো সেকেন্ডের মতো থাকবে। বুঝতে পারছো আমার কথা? কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা। ম্যাম, তো এখানে এইভাবে এখানে প্রিমটিভ প্রিমশনটা একটু আবার বলছি। প্রিমশন আর প্রিমশনের ব্যাপারটা, প্রিমটিভ আর নন প্রিমটিভের যে ব্যাপারটা ছিল, প্রিমটিভে কি ছিল যে এক প্রায়োরিটির উপর বেসিস করে সিপিইউ তার প্রসেসের এক্সিকিউশন কি করে, অল্টার করে। যার প্রায়োরিটি বেশি তাকে আগে হচ্ছে যে প্রায়োরিটি প্রোভাইড করা হয়, এবং সেই প্রসেসটা আগে, ধরো প্রায়োরিটি তার বেশি, ওই সময় যদি অন্য একটা প্রায়োরিটি, যে প্রসেস 2 ছিল তার প্রায়োরিটি ছিল 9, কিন্তু এখন একটা প্রসেস আসছে তার প্রায়োরিটি 1, তাহলে আগে কাকে সার্ভ করবে? P1 কে, তাই না? এর কাজটাকে অফ করে রেখে P1 এর কাজটা আগে করবে। সো এই কনসেপ্টটাই মূলত নো প্রিএমশন কনসেপ্ট। রিসোর্সের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে হয়। বোঝা গেছে? জি ম্যাম। এখন আসো যদি অ্যাভয়েডেন্স এর ব্যাপারটা আসে। এখন
ধরো অ্যাভয়েড করা যায় কিভাবে। আমরা যখন প্রসেস গুলো ক্রিয়েট করছি সেখান থেকে অ্যাভয়েড করতে গেলে আমরা মূলত দুইটা ওয়েতে হচ্ছে যে আমরা এই অ্যাভয়েড করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে সেফ স্টেট ওয়ে, আর একটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম। মানে একটা, দুইটাই হচ্ছে অ্যালগোরিদম, বাট এটাকে ডাইরেক্ট অ্যালগোরিদম ফলো করে করা হয়, আর একটা হচ্ছে স্টেট ফলো করে, মানে একটা সেফ স্টেট ক্যালকুলেশন করে বা সেফ স্টেট ক্যালকুলেশন করে মূলত এই অ্যাভয়েডেন্সটা করা যাইতে পারে ডেভেলপ। তো এই সেফ স্টেটটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়, যে আমি যদি রিকোয়েস্ট গুলাকে জেনারেট করতে যাই, সেটাকে যদি আমি জেনারেট করার আগে একটা ইভালুয়েশন করা হয়। সেই ইভালুয়েশন করার যে স্টেটটা, এবং ইভালুয়েশন করে আমাকে বলে যে হ্যাঁ এটাতে করলে ডেডলক ক্রিয়েট হবে না, সেটাকে মূলত হচ্ছে সেফ স্টেট বলা হয় ডেডলকের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে অ্যাভয়েডেন্স এর জন্য ইউজ করা হয়। আর এক হয় হচ্ছে ব্যাংকার্স ল, সরি ব্যাংকার্স অ্যালগোরিদমটা ইউজ করে ডেডলক অ্যাভয়েড করা যায়। এখন আসলে সেফ স্টেটটা ইউজ করে আমরা কিভাবে বুঝবো যে আসলে মানে কিভাবে আমরা ডেডলককে অ্যাভয়েড করতে পারি। তো এই সেফ স্টেটের জন্য আমাদের আরেকটা এজ ইউজ করতে হবে। এই এজটার নাম হচ্ছে ক্লেম এজ। ঠিক আছে, এই ক্লেম এজটাকে মূলত এইভাবে মানে ডিনোট করা হয়। তো এইভাবে চিহ্নিত করা হয়। এখানে কি হচ্ছে দেখো, আমরা প্রথমে এট দ্য ইনিশিয়াল স্টেটে প্রসেস 2 এর জন্য রিসোর্স 1 অ্যালোকেট করা। এখন প্রসেস 2 আবার কি করছে, একে রিকোয়েস্ট করছে। এখন কোনো একটা স্টেটে এসে প্রসেস 2 এর আবার রিসোর্স 2 কে লাগবে, প্রসেস 1 এরও রিসোর্স 2 কে লাগবে। এই ধরনের একটা সম্ভাবনা রিকোয়েস্ট ফিউচারে তার লাগতে পারে, বা সে হচ্ছে সিস্টেমের কাছে বলছে, প্রসেস 1ও বলছে এবং প্রসেস 2ও সিস্টেমের কাছে বলছে যে আমার রিসোর্স 2 কে কিন্তু লাগবে। ঠিক আছে, আমাকে এখন আমার রিকোয়েস্ট করা লাগবে। তখন সিস্টেম যেটা করবে, সে হচ্ছে এই এন্টায়ার গ্রাফটাকে সে এভালুয়েট করবে। এভালুয়েট করে দেখবে যে আসলে যদি আমি P1 কে তার রিকোয়েস্টটাকে পারমিট করি, বা P2 কে তার রিকোয়েস্টটাকে পারমিট করি, সেক্ষেত্রে কি কোনো ডেডলকের ক্রিয়েট হবে কিনা। যদি কোনো ধরনের ডেডলক ক্রিয়েট না হয়, তখন সে রিকোয়েস্টটাকে, P1 এর রিকোয়েস্টটাকে না হলে P2 এর রিকোয়েস্টটাকে পারমিট করবে। সো এইটা হচ্ছে যে অ্যাভয়েড করা, মানে কোনো কিছু ক্রিয়েট করা হওয়ার আগে আমরা একটা ইভালুয়েশন করে বের করে নিচ্ছি যে আসলে কিছু খারাপ কিছু হইতে পারে কিনা। তো এইটা হচ্ছে যে সেফলি চলা, তাই না? মানে আমরা আগে থেকে কি একটা মাস্ক করে বের হই, এরকম যদি করোনা ভাইরাসের কথা চিন্তা করি, যে সেফ কিছু স্টেটমেন্ট আমরা স্টেপ নিয়ে থাকি যাতে আমরা করোনায় আক্রান্ত না হই, তাই না? যেরকম মাস্ক পরা, এসে হাতে সাবান দেওয়া। তো এই জিনিসগুলা আমরা করি যাতে আক্রান্ত না হই। তো এরকম ব্যাপারটা যে আমরা কিছু স্টেপ আগে অ্যানালাইসিস করে হচ্ছে যে এমন একটা স্টেপ নিব যাতে এখানে কোনো ডেডলকের ক্রিয়েট না হয়। আরো বলতে পারো, আরো একটা তোমাদের ক্লাস রিলেটেড যদি দিই, তোমরা ধরো অনেক সময় আমরা কি হয়, ক্লাস রিশিডিউল করি। তখন দেখা গেল কি সিআর কে বলা হয়, সিআর দেখো তো ওই রুমে ক্লাস ফাঁকা আছে কিনা, তুমি হচ্ছে যদি ক্লাস ফাঁকা থাকে তাহলে হচ্ছে আমরা ওই দিন ওই ওই টাইমে ওইখানে ক্লাস করবো। এখন সিআর তখন কি করে, অফিসে যায়, অফিসে যে হচ্ছে যে ওনাদের সাথে কথা বলে যে ওই সময় কি ওই ক্লাসে আমি ক্লাস করতে পারবো কিনা। যদি ক্লাস করতে পারি, সে পারমিশন দেয়, তাহলেই আমরা ওই দিন ফিক্স করে যে ওই ক্লাসে ক্লাস হবে। এখন সে যদি দেখে ওই ক্লাসে অলরেডি একজনের ক্লাস করতেছে, বা ওই ক্লাসে যদি আমি অলরেডি ওই দিন আরেকজনের ক্লাস আছে, এখন সে যদি আমাকে বলে তারপরেও যে তুমি যাও, তাহলে কি ডেডলকের তো ক্রিয়েট হবে, তাই না? যে আমাদেরও বলছে, আপনাদেরও ক্লাস আছে, সো কি আমরাও করব, আমাদেরও যেহেতু বলছে। তো এই ক্যাওয়াসটা যেন ক্রিয়েট না হয়, সো সিস্টেম তখন কি করে, একটা আগে থেকেই অ্যানালাইসিস করে
তো এই অ্যানালাইসিসটা মূলত হচ্ছে যে বলা হয় সেফ স্টেট অ্যানালাইসিস ফর অ্যাভয়েডিং ডেডলক। তো এই ক্ষেত্রে যেটা হয়, এই যে সিস্টেম যে অ্যানালাইসিস করবে, সেই সিস্টেমটা অ্যানালাইসিস করার জন্য P1 এর বা প্রসেসরদের কিছু যেসব রিসোর্সকে অ্যাসাইন করার দরকার হবে, তাদের হচ্ছে ক্লেইম এজ দিয়ে চিহ্নিত করা হয়। এখন তারপর সিস্টেম সেই ক্লেইম এজ গুলা নিয়ে একটা অ্যানালাইসিস করে এবং অ্যানালাইসিস করে বের করে যে আসলে ডেডলক হবে কিনা। আচ্ছা বলো তো, এখানে কোনটাকে যদি সিস্টেম পারমিট দেয় রিকোয়েস্ট করতে, তাহলে ডেডলক ক্রিয়েট হইতে পারে, কেউ বলতে পারবা? P2। কেউ কি বলতে পি পারবা? টু পি টু P2 কে যদি সিস্টেম অ্যালাউ করে, সেক্ষেত্রে কি হবে? ডেডলক ক্রিয়েট হবে। কেন ক্রিয়েট হবে? কারণ P2 অলরেডি R1 কে কি রিকোয়েস্ট করে রাখছে, কিন্তু R2 কাকে দেওয়া? P1 কে দেওয়া। P1 তাকে হোল্ড করে রাখছে। সো P2 র একেও লাগবে, একেও যদি দেওয়া হয়, আবার এর জন্য ওয়েট করতেছে, এট দ্য সেম টাইম দুইটা রিসোর্সের জন্যই ওয়েট করতেছে। সো ও দুটাকে একসাথে লাগবে, তারপরে এক্সিকিউট করতে পারবে। সো এ যেহেতু আবার P1 এর সম্পূর্ণ টার্মিনেট করতে গেলে আর টু কে লাগবে, সে কিন্তু ওয়েট করতেছে। তো সিস্টেম কি দেখবে যে আসলে আমি যদি এর রিকোয়েস্টটা P1 এর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি, তাহলে P1 আর আর P1 R1 আর R2 রিসোর্সকে নিয়ে আগেই কাজটা করে R2 কেও রিলিজ করে দেবে, আর ওয়ান কেও রিলিজ করে দেবে এবং R2 কেও রিলিজ করে দেবে। তখন P2 সুন্দর মতো কাজ করতে পারবে। কিন্তু যদি আমি এমন করি P2 কে এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট পারমিশন দিই আর R2 কে না দিই, সেক্ষেত্রে তো আর P2 এর R1 কেও লাগবে, সে তার জন্য ওয়েট করতেছে। আবার এর জন্য ডেডলক কিন্তু সেখানে আরো বেশি জটিল হয়ে যাবে। সো এইটা তখন সিস্টেম অ্যানালাইসিস করে এবং অ্যানালাইসিস করে ফাইনালি সে হচ্ছে যে তাকে কি করে, অ্যালোকেট করে থাকে। আবার এরকমও হইতে পারে, এখানে কি হয়েছে দেখো, এই ক্ষেত্রে কি হয়েছে, এটা কিন্তু আনসেফ স্টেট, ঠিক আছে, মানে হচ্ছে ডেডলক ক্রিয়েট হয়েছে, এটাকে বলবো। এখন আসো, আর যদি হয়, এবার যদি আসো, এভাবে অ্যাভয়েড করা যেতে পারে আর একটা কি, ব্যাংকার্স ল এর মাধ্যমে। ব্যাংকার্স ল যেটা করে, এক্ষেত্রে মূলত আমরা একটা অ্যালগোরিদম, কিভাবে ব্যাংকার্স ল অ্যালগোরিদমটা কাজ করে সেটা হচ্ছে দেখবো। এবং ব্যাংকার্স অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে তার জন্য কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। মূলত আমাদের টোটাল অ্যাভেলেবেল রিসোর্স জানতে হবে, ম্যাক্সিমাম একটা প্রসেস কয়টা করে রিসোর্স অ্যালোকেট করছে সেটা জানতে হবে, সরি কতগুলো ম্যাক্সিমাম অ্যালোকেট করা আছে সেটা জানতে হবে, এবং কতটা রিসোর্স একটা প্রসেস কমপ্লিট করতে গেলে লাগবে সেটা জানতে হবে, এবং ম্যাক্সিমাম কতগুলা সে রিকোয়েস্ট করছে, কতগুলা তার রিকোয়েস্ট করা লাগবে সেটার ইনফরমেশন থাকতে হবে একটা সিস্টেমের কাছে। তখনই ব্যাংকার্স ল কাজ করবে। আমরা একটু দেখি, উদাহরণ দেখলে আরো ভালো হবে। এখানে দেখো, আমাদের কি বলছি, ব্যাংকার্স ল কিভাবে কাজ করে, প্রথম থেকে আমাদের কি কি থাকতে হবে, একটা কতগুলো রিসোর্সের ম্যাক্সিমাম কতগুলো রিসোর্স আছে সেটা থাকতে হবে। আমার ধরো এ বি আর সি তিনটা রিসোর্স, এবং প্রত্যেকটা রিসোর্সের কতগুলো ইনস্ট্যান্স আছে, এর আছে 10টা ইনস্ট্যান্স, বি এর আছে 5টা ইনস্ট্যান্স, সি এর আছে কয়টা, 7টা ইনস্ট্যান্স, এবং আমার প্রসেস আছে কয়টা, 5টা, 0 থেকে 4 পর্যন্ত, দ্যাট মিনস 5টা। এবং প্রসেসের আরো কিছু ইনফরমেশন জানা থাকা লাগবে, সেটা হচ্ছে যখন এই প্রসেস গুলো ক্রিয়েট হয়েছে তখন অটোমেটিক্যালি বলছি না কিছু রিসোর্স তার জন্য অ্যালোকেট হয়। সো রিসোর্স এ থেকে রিসোর্স এর জন্য, রিসোর্স বি এর জন্য, রিসোর্স সি এর জন্য, P0 জন্য শুধুমাত্র একটা রিসোর্স বি থেকে সে ইনিশিয়াল অবস্থায় অ্যালোকেট করছে। তো তখন কি হবে, বি এর একটা ইনস্ট্যান্স P0 অলরেডি ধার করে নিয়ে আসছে, তাহলে বি এর মান কত হয়ে গেল, 4 হয়ে গেল না? সিমিলারলি P1 যখন অ্যালোকেট করা হয়েছে রিসোর্স, তখন P1
A1 থেকে দুইটা রিসোর্স নিয়েছে, সো এর মান তখন কি হবে, 8 হয়ে গেল। এরপরে P2 আবার অ্যালোকেট করা হয়েছে, তখন কি হলো, P2 এর হচ্ছে যে এই যে রিসোর্স 8টা ছিল সেখান থেকে আরো 3টা নিয়েছে, তাহলে এখন এর অ্যাভেলেবেল আছে কয়টা, 5টা। আবার P2 রিসোর্স সি থেকে নিয়েছে 2টা, তাহলে এখন সি এর রিসোর্স আছে মাত্র 5টা। এবার আসো P3 যখন জেনারেট হলো, অ্যাভেলেবেল রিসোর্স আছিল কয়টা, 5টা, সেখান থেকে নিয়েছে কয়টা, 2টা, তাহলে এখন রিসোর্স আছে কয়টা, 3টা। সিমিলারলি বি এর জন্য নিয়েছে, এখানে 4টা ছিল, একটা নিয়েছে, তার মানে এখন হইলো কয়টা, 3টা। এরও কয়টা নিয়েছিল, এখানে 5টা ছিল, ও একটা নিয়েছে, দ্যাট মিনস এর হলো 4টা। আর এবার P4 যখন জেনারেট হইলো, তখন কি হয়েছে, রিসোর্স থেকে আরো 2টা নিল, তখন এর ভ্যালু হয়ে গেছে 2। তো এই 4টা প্রসেস এট দ্য সেম টাইম যদি ক্রিয়েট হয়, তাহলে ওই সময় ধরো আমার 0 সেকেন্ড সময় বা 1 সেকেন্ড যখন সময় ঘড়িতে, তখন একসাথে এই 5টা প্রসেস ক্রিয়েট হয়েছে এবং এই রিসোর্স গুলো অ্যালোকেট করা হইলো। তাহলে আমার কাছে 10টা ছিল, এখন রিসোর্স এর এই সবগুলো অ্যাসাইন করার পরে রিসোর্স এর আর কয়টা আছে, 3টা, তাই না? বি এর রিসোর্স আর অ্যাভেলেবেল আছে কয়টা, 3টা। সি এর আছে কয়টা, 2টা। বোঝা কি গিয়েছে? অ্যাভেলেবেল রিসোর্স আফটার ক্রিয়েটিং দিস 5 প্রসেস কয়টা অ্যাভেলেবেল আছে, 3টা, 3টা, 2টা। এটুকু কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন আমাকে আরেকটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে যে আমার একটা প্রসেস ক্রিয়েট করতে গেলে ম্যাক্সিমাম কোন রিসোর্সের কতটা লাগবে। অ্যালোকেট করা আছে একটা, কিন্তু আমার ম্যাক্সিমাম এর 7টা রিসোর্স লাগবে, বি এর 5টা লাগবে, আর হচ্ছে সি এর 3টা লাগবে। সিমিলারলি P1 এর লাগবে 3, 2, 2। ঠিক আছে, এইভাবে এই জিনিস ইনফরমেশনটা থাকবে, এই ইনফরমেশনটা থাকবে। এখন আর অ্যাভেলেবেল আছে আমাদের কয়টা, 3, 3, 4টা। এখন আসো এই ইনফরমেশন গুলো আমার দেওয়ার। তো এবার বললো ব্যাংকার্স ল ইউজ করে তোমার এখানে ডেডলক ক্রিয়েট হইতেছে কিনা সেটা দেখাও। সেটা দেখাইতে গেলে তোমাদের যেটা করতে হবে, প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আসলে আমার যে অ্যাভেলেবেল এই যে 3টা রিসোর্স এখন আছে, আর এদের যে ম্যাক্সিমাম আছে, সেই ম্যাক্সিমাম কে আমি কিভাবে, ম্যাক্সিমাম কমপ্লিট হইতে গেলে এত এত লাগবে, আর অ্যালোকেট আছে এত, আমি এই অ্যাভেলেবেল দিয়ে কিভাবে প্রসেস গুলাকে সার্ভিস প্রোভাইড করতে পারবো, এবং সার্ভিস প্রোভাইড করে মানে অর্গানাইজ হইতে সার্ভিস প্রোভাইড করে আমি ডেডব্লক অ্যাভয়েড করতে পারবো। ঠিক আছে, এখন দেখো আমার এখানে দেওয়া আছে কি, P0 ক্ষেত্রে ম্যাক্সিমাম তার কতগুলা লাগবে, 7, 5, 3, কিন্তু তার জন্য অ্যালোকেট করা হয়েছে কত, মাত্র বি এর একটা। তাহলে এই P0 কে কমপ্লিট হইতে গেলে আর কতটা লাগবে, এ রিসোর্স লাগবে কয়টা। আচ্ছা, একটু তোমরা রেসপন্স করো এবার। সে অ্যালোকেট করা হয়েছে শুধুমাত্র বি ম্যাম এর জন্য, 4টা লাগবে, এ রিসোর্স লাগবে 4টা ম্যাম। এডিশন না, এটা ভুলে যাও, এটা এখন ভুলে যাও, এটা নেই, এটা বাদে। আচ্ছা ম্যাম, তাহলে ম্যাম 7টা লাগবে ম্যাম, 7। এর লাগবে 7টা, বি এর কয়টা লাগবে, ইয়ার ম্যাম 5টা। না, 4টা। 4টা, 4টা অলরেডি লাগবে। একটা অ্যালোকেট করা ও হয়েছে। জি ম্যাম, আর সি এর কয়টা লাগবে, 3টা। এবার P1 এর জন্য বলো কয়টা লাগবে, একটা। একটা, আর 2টা, 2টা। দুইটা, তারপরটা P2 এর জন্য বলো, 6টা। 6টা, আর 0, 0। 0, 0, দেন ম্যাম 0, 1, 1। আর লাস্টেরটা। ম্যাম 4, 3, 1। 4, 3, 1। এইটা হচ্ছে আমার প্রত্যেকটা প্রসেসের আর অ্যালোকেট করার পরে ম্যাক্সিমাম থেকে মাইনাস করার পরে এটা। আর আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে কয়টা, 3টা, 3টা, 2টা। এখন দেখো
এই প্রসেস অন কে কি এই অবস্থায় আমি সার্ভিস প্রোভাইড করতে পারবো এই যে রিসোর্স অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে? এর লাগতেছে 7টা, 4টা, 3টা। আমার কাছে তো এত নাই, তো P0 কিন্তু পারতেছে না। এবার আসে P1। P1 এরটা হবে, কেন হবে দেখো, আমার কাছে 3টা, 3টা, 2টা আছে, তো এইটা হইতে পারে। কিন্তু P2 এরটা কি হবে, কারণ আমার এই রিসোর্সের 6টা লাগবে, আমার এই রিসোর্সের কি 6টা অ্যাভেলেবেল আছে? নাই। হ্যাঁ ম্যাম। আবার P3 এর ক্ষেত্রে কি হচ্ছে, P3 তে দেখো আবার 0, 1, 1, তাই না? এটাকেও কিন্তু আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি, কারণ আমাদের যা অ্যাভেলেবেল আছে রিসোর্স এখন, সেটা দিয়ে কিন্তু করা যায়। আবার এই 4, 3, 1 এটাতে কিন্তু করা যায় না। সো এই অবস্থায় আমরা এটাকে কি হচ্ছে P4, P2 আর P0 কে সার্ভিস প্রোভাইড করতে পারতেছি না, কারণ আমার কাছে যে রিসোর্স আছে তাতে এই তিনটাকে সার্ভিস প্রোভাইড করা যাচ্ছে না, কিন্তু P3 আর P1 কে কিন্তু যায়। এখন আমরা যেহেতু সিরিয়াল ওয়াইজ এগোচ্ছি, সেহেতু আগে কি আসবে, প্রসেস ওয়ান। প্রসেস ওয়ানের কয়টা লাগবে, 1টা, 2টা, 2টা, তাই না? আমার কাছে আছে কয়টা, 3টা, 3টা, 2টা। তাহলে প্রসেস ওয়ান কে যদি আমি আগে এক্সিকিউশন করার জন্য রিসোর্স গুলাকে অ্যাসাইন করি, তাহলে ও কয়টা নিবে আমার এই অ্যাভেলেবেল থেকে? নিবে হচ্ছে যে এখান থেকে নিবে কয়টা, 2টা। 2টা। কেন লাগবে একটা, 2টা কেন নেবে বলো? ও সরি ম্যাম। অলরেডি একটা সে নিয়ে আছে, অলরেডি সে 2টা নিয়ে আসে আর একটা নিচ্ছে, তাহলে এখানে সে হচ্ছে একটা নিচ্ছে, আর এখানে তাহলে যেহেতু ওর থেকে আর একটা ধার করে নিয়ে আসছে, এখন তখন এর মান কত হবে, 2, তাই না? মান কত হইতেছে, 2। আর বি এর মান কত হইতেছে, 2টা লাগতেছে, এর কাছে নিয়ে আসতেছে, তাহলে কয়টা, একটা আছে, এর 2টা আছে, 2টাই নিয়ে আসতেছে, সো 0। এখন এর কাজ কর, হ্যাঁ, কাজ করে এবার হচ্ছে প্রসেস ওয়ানের কাজ করা শেষ, ওর প্রসেস এক্সিকিউশন শেষ। এক্সিকিউশন করা শেষ হয়ে গেলে তখন কি, এ কিন্তু যে রিসোর্স গুলা অ্যাসাইন করে রাখছিল সবগুলাকে রিলিজ করে দিবে। তো রিলিজ করা মানে হচ্ছে ম্যাক্সিমাম কত ছিল, 3, 2, 2, তাই না? তাহলে এইটা কিন্তু এখন এই যে আমার অ্যাভেলেবেল রিসোর্সের সাথে এই 2 এর সাথে, 1 এর সাথে, 3 এর সাথে যোগ হবে। ওই সময় রিলিজ করার পরে আমার কাছে রিসোর্স তাহলে কতগুলা থাকতেছে, 2 যোগ কত, 3। 3, দ্যাট মিনস 5টা। আবার 1 যোগ কয়টা, 2টা, তাহলে কত হয়, 3। এখানে কয়টা, 0 যোগ 2 কত আসতেছে, 2। তাহলে এই অবস্থায় আফটার কমপ্লিটিং দ্য P1 প্রসেস আমার কাছে অ্যাভেলেবেল আছে কয়টা রিসোর্স, বলো? 5টা, 3টা, 2টা। এটুক কি বুঝতে পারছো, এই স্টেপটা কি বুঝতে পারছো? Yes, ma'am. আচ্ছা, এবার আসো, আমার যে প্রসেস আছে, এবার স্ক্যান যেহেতু আমরা উপর থেকে নিচে করতেছি, সেহেতু এটা কি সম্ভব না, তাহলে পরে কোনটা আসতেছে, P3। P3 তে রিসোর্স কয়টা লাগবে, আর 0, 1, 1। আমার কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে 5, 3, 2, 2। তাহলে কয়টা আনবে এখান থেকে, রিসোর্স থেকে? 5 এর জন্য লাগবে না, এর থেকে একটা নিয়ে আসবে। এই অবস্থায় এর মান কত হবে, 2। এর থেকে একটা নিয়ে আসবে, এর মান কত হবে, 1। আনলো, প্রসেসের এক্সিকিউশন শেষ হলো। তাহলে এবার যতগুলা অ্যালোকেট করা হয়েছিল এবং যতগুলা রিলিজ করছে সব মিলে তাহলে এতগুলা সে রিলিজ করে দিল, তাই না, রিসোর্স? তাহলে এখন কি হবে, এই 5-এর সাথে আমার কয় যোগ হবে, 2। এই 2 এর সাথে যোগ হবে কত, 2। এই 1-এর সাথে যোগ হবে কত, 2। তাহলে মান কত দাঁড়াইতেছে বলো, এর হইতেছে কত, 7। বি এর কত হইতেছে, বলো? 4 ম্যাম, 4। 4। আর এর কত হইতেছে, ম্যাম 3। 3। 3. হ্যাঁ, 3।
এবং আমার প্রসেস কোনটা কোনটা এক্সিকিউট হয়েছে? P1 আর P3। P1 P3। এবার আসো কোনটা আসতেছে? P4, যেহেতু আমরা উপর থেকে নিচে আসতেছে, তাই? এখন এবার দেখো এর লাগবে কয়টা? চারটা, তিনটা, একটা। এখান থেকে চারটা নিব, এখান থেকে তিনটা নিব, এখান থেকে একটা নিব। তখন সেই অবস্থায় এর মান হবে কত? 3 বলো। 3। এটা হবে 1 কত? 1। এটা হবে কত? 2। 2 এরপরে P4 এক্সিকিউশন হওয়া শেষ। রিলিজ করবে কতগুলা? 4, 3, 3। 3 3 তাহলে আমার ছিল কত? 3 3, তাই না? 3 1 3 1 2। 1 2। তো এর সাথে তখন কোনটা যোগ হবে? এই ম্যাথসটা, এই যে 4 3 3 যোগ হবে, তাই না? তাহলে এটা হবে কত তখন? 7। এইটা কত হবে? 7 4 5। একটা ছিল, চারটা। একটা ছিল না? জি ম্যাম, 7 চারটা। 4 আর পরেরটা 5। হ্যাঁ, এটা 5। এবার আমাদের আবার উপর থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এবার আবার উপর থেকে শুরু করলে দেখো P4 এর লাগবে কয়টা? 7টা, 4টা, কয়টা? 3টা। 3টা। তাহলে ও কি একে সার্ভিস প্রোভাইড করতে পারবে? পারবে তো। জি আমার ম্যাম। তো অ্যাভেলেবেল আছে। তাহলে P1, P0 P0 কে প্রোভাইড করলো। সার্ভিস প্রোভাইডার এই সময় এর মান কত হয়ে গেল? 0 হয়েছিল। এটা কত হবে? 0। এটা থেকে কতগুলো নিল? তিনটা নিল। 2 তিনটা নিলে এর মান হইলো 2। এরপরে P0 এক্সিকিউট হওয়া শেষ, রিলিজ করে দিল। তাহলে আবার কি হলো? 7টা হইলো, 5টা হইলো, আর 2 এর সাথে 3 যোগ হয়ে কত হইলো? 5টা হয়ে গেল, তাই না? হইলো? জি ম্যাম। 7 5 5 বুঝতে পারছো? এবার আসো, বাকি আছে কোনটা? P3। এই P3 কে তখন এক্সিকিউট করবে আবার। P3 এর জন্য লাগবে শুধু এখান থেকে কয়টা? এখান থেকে লাগবে শুধু 6টা। তাহলে এর মানটা শুধু 1 হয়ে যাবে, তাই না? এর মানটা 1 হয়ে যাবে। আর এগুলো তো লাগতেছে না। এরপর P কি হলো? P2 এক্সিকিউট করলো এবং ম্যাক্সিমাম কত লাগতেছিল? 9 0 2। তাহলে আমার কাছে ছিল একটা, যেহেতু এই P2 এক্সিকিউট করে রিলিজ করে দিয়েছে, একের সাথে কত যোগ হবে? 9। তাহলে অ্যান্সার কত হবে? 10। 10। এখানে যেহেতু বি এর কোনোটাই লাগেনি, পাশে থেকে যাবে। এখানে কি সি এর জন্য লাগেনি একটাও, সো পাশে থেকে যাবে। সো সরি না, এখানে দুইটা, সরি এখানে দুইটি হচ্ছে ছিল, সো এর সাথে এর লাগেনি, বাট হইতেছে দুইটা ও অ্যালোকেট করা ছিল ম্যাক্সিমাম, সেহেতু এর সাথে 2 যোগ হবে। দ্যাট মিনস 7। তো এখানে কি কোনো ধরনের ডেডলক ক্রিয়েট হয়েছে বলো? নো ম্যাম। এখানে কোনো ডেডলক ক্রিয়েট হয়নি। এখন যদি ধরো আমার এখানে ম্যাক্সিমাম কত আছে, এখানে যদি ম্যাক্সিমাম 12 থাকতো, হ্যাঁ, 7 না থেকে যদি 12 থাকতো, আমার রিসোর্স আছে 10টা। তো এইসব ক্ষেত্রে হচ্ছে তখন কি হয়তো ডেডলকের ক্রিয়েট হইতে পারত। বা ধরো এখানে এই যে 5905 দেখা গেল আমার এখানে লাগবে 6টা, কিন্তু আমার অ্যাভেলেবেল আসছিল কয়টা? 5টা। 5। যদি এরকম হতো সেক্ষেত্রে কি আমার রিসোর্স অ্যাভেলেবেল নেই, তাহলে আমি P2 কে সার্ভিস প্রোভাইড করতে পারতেছি না, বা P0 কে আমি সার্ভিস প্রোভাইড করতে পারতেছি না, কারণ আমার যে রিসোর্স আছে তা দিয়ে আমি তাকে সার্ভিস প্রোভাইড করতে পারতেছি না। সো যেহেতু এরা এক্সিকিউট হচ্ছে না, সেই ক্ষেত্রে P0 বা P2 এর ক্ষেত্রে ডেডলক ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? বোঝা গেছে? সো ব্যাংকার্স ল এইভাবে মূলত ডেডলক ক্রিয়েট হয় কিনা সেটা ক্যালকুলেট করে অ্যাভয়েড করার চেষ্টা করে। এখানে দেখো দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস তোমাদের কনফিউশন লাগতে পারে, আমি যেখানে করাইছি সেখানে হচ্ছে যে P0টা হইতেছে লাস্ট সেকেন্ডে আসছে, মানে লাস্ট সেকেন্ডে আসছে, বাট এখানে ওরা লাস্ট সেকেন্ডে দিয়েছে হচ্ছে লাস্ট সেকেন্ডে দিয়েছে P2 কে। তো এই সিরিয়ালটা চেঞ্জ হইতে পারে, এটা সমস্যা না। আমরা হচ্ছে একটা অর্ডার ওয়াইজ লুপ ফলো করে অর্ডার ওয়াইজ এগোইছি, এই জন্য হচ্ছে সিরিয়ালটা ব্রেক হয়েছে। সো এটা ম্যান্ডেটরি না। তোমার হচ্ছে এখানে ডেডলক ক্রিয়েট হয়েছে কিনা বা ডেডলক অ্যাভয়েড করা যাচ্ছে কিনা সেটা দেখাতে পারবে, ঠিক আছে? এবং ক্যালকুলেশন অবশ্যই ঠিকঠাক মতো হইতে হবে। অর্ডার চেঞ্জ হইলেও ক্যালকুলেশন যেন ঠিকঠাক মতো হয়।
ঠিক আছে, পরীক্ষায় তোমরা লিখে আসছো বলবা যে ম্যাম আমার তো হয়েছে, কিন্তু তুমি এই ক্যালকুলেশন প্রসেস স্টেপ গুলো ঠিকঠাক মতো যদি না হয় তাহলে কিন্তু অ্যান্সার ভুল। ম্যাম ম্যাম আচ্ছা বলো। ক্লাসের আর 1 মিনিট আছে, আপনি কি আবার লিঙ্ক দেবেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম ক্লাসের আর 1 মিনিট আছে, আপনি কি আবার লিঙ্ক দিবেন? হ্যাঁ হ্যাঁ, আবার লিখি আবার গান। ম্যাম হসপিটাল যাব তো, একটু ইমার্জেন্সি। আচ্ছা, আর বেশিক্ষণ নাই তোমার যদি ইয়ে হয়, আর মনে হয় 15-20 মিনিটের মতো। আইডিটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি হচ্ছে আমাকে না দিয়ে সিআর এর কাছে দাও, সিআর হইতেছে স্ক্রিনশট নিয়ে সবার অ্যাটেন্ডেন্সটা রোল নাম্বার লিখে আমার কাছে পাঠায় দিও, ঠিক আছে? সাদিয়া আসো? সাদিয়া কি আছে, বা সিআর কি আছে কেউ তোমাদের? জি ম্যাম, আমি আছি, আমি করে দিব। ওকে, তুমি হচ্ছে যাদের নাম টাম লেখা তুমি সবার রোল নাম্বার গুলো লিখে আমাকে পাঠাও। আবার জি হইতেছে আচ্ছা তো ম্যাম। স্টক হয়ে ভালো করে ডিটেক্ট করা যাইতে পারে। আর একটা হইতেছে যে ওয়েট গ্রাফ, ওয়েট ফর গ্রাফ বা রিসোর্স অ্যালোকেশন একটা গ্রাফ আমরা জেনারেট করে সিস্টেম বলে দিতে পারে যে আসলে এখানে কোনো ডেডলক ক্রিয়েট হয়েছে কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে রিসোর্স প্রসেস ডিপেন্ডেন্সি, রিসোর্সের ডিপেন্ডেন্সি প্রসেসের সাথে সেইটাকে মার্জ করে ডাইরেক্ট প্রসেসের সাথে প্রসেসের ডিপেন্ডেন্সিটা ফাইন্ড আউট করবে। এইটাই হইতেছে মূলত রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ফর ফাইন্ডিং অর ডিটেক্টিং দা কি ডেডলক। এখানে দেখো, আমরা নর্মালি এতক্ষণ দেখে আসছি গ্রাফ গুলো ছিল রিসোর্সের সাথে প্রসেসের রিলেশন। এখন সেটাকে সংক্ষেপে সিস্টেম অ্যানালাইসিস করার জন্য ডাইরেক্ট প্রসেসের সাথে প্রসেসের একটা রিলেশনশিপ অ্যানালাইসিস করে আমাদের বলে যে আসলে এখানে আদৌ কোনো ডেডলক ক্রিয়েট হয়েছে কিনা। সো দেখো, আমরা যদি একটু ডিটেলসে তোমাদের পরীক্ষার সময় দেখা গেল কি এই গ্রাফটা দেওয়া থাকলো, হ্যাঁ এই গ্রাফটা এই গ্রাফটা দেওয়া থাকলো, বললো হচ্ছে এখান থেকে রিসোর্স অ্যালোকেট গ্রাফ ড্র করে দেখাও এখানে কোনো ডেডলক ক্রিয়েট হয়েছে কিনা। তখন তোমাদের এই গ্রাফটা তৈরি করে দেখাইতে হবে এখানে কোন ডেডলক হয়েছে কিনা। এখন দেখো আমার এখানে ইনিশিয়াল অবস্থায় কি আছে, কয়টা প্রসেস আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এবং প্রসেস অন কি হয়েছে, রিসোর্স অন কে অ্যালোকেট করছে, না সরি, প্রসেস অন রিসোর্স অন কে রিকোয়েস্ট করছে, আবার প্রসেস টু এর জন্য রিসোর্স অন অলরেডি অ্যালোকেট করা। তো কি হচ্ছে, প্রসেস অন রিসোর্স অন কে তখনই কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে যখন প্রসেস টু রিসোর্স অন কে রিলিজ করে দিবে। সো P1 রিসোর্স অনে P1 P2 এর উপর ডিপেন্ডেন্ট না, যতক্ষণ P2 R1 কে রিলিজ না করতেছে P1 রিসোর্স অন কে access করতেছে না। সিমিলার দেখো, R2 যে রিসোর্সটা আছে এটা P1 এর জন্য অ্যালোকেট করা, কিন্তু P4 আবার কি রিসোর্স 2 কে রিকোয়েস্ট করে রাখছে। সো তখন P1 R2 কে রিলিজ না করবে, P4 ততক্ষণ পি R2 কে অ্যাক্সেস করতে পারবে না। সো P4 আবার কি হচ্ছে, P1 এর উপর ডিপেন্ডেন্ট। সিমিলারলি দেখো, P3 রিসোর্স 5 কে হচ্ছে রিকোয়েস্ট করছে, কিন্তু P4 কি করছে, এটাকে অ্যালোকেট করে রাখছে। সো কি হচ্ছে, P3 কিন্তু P4 এর উপর ডিপেন্ডেন্ট। আবার P2 ও রিসোর্স P5 কে হচ্ছে যে রিকোয়েস্ট করছে, কিন্তু সেক্ষেত্রেও P4 ই হচ্ছে রিসোর্স 1 কে অ্যালোকেট করে রাখছে। তো P2 ও কিন্তু P4 এর উপরে ডিপেন্ডেন্ট। আবার দেখো, P2 আবার কি করছে, সে আবার রিসোর্স 4 কেও রিকোয়েস্ট পাঠাইছে, তার আর 4 কে রিকোয়েস্ট পাঠিয়েছে তার তাকেও লাগবে, বাট আবার P3 কিন্তু রিসোর্স 4 কে অ্যালোকেট করে রাখছে। সো P2 কিন্তু P3 কে আবার কি করতেছে, P3 এর উপর ডিপেন্ডেন্ট। আবার এখানে দেখো, P2 রিসোর্স 3 কে রিকোয়েস্ট করছে, কিন্তু P4 আবার রিসোর্স 3, P5 আবার রিসোর্স 3 কে কিন্তু কি করে রাখছে, অ্যালোকেট করে রাখছে। সো P2 কিন্তু
P5 এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? এখন দেখো কি হচ্ছে, এখানে কি ডেডলক ক্রিয়েট হয়েছে? বলো তো দেখি, ডেডলক কি ক্রিয়েট হয়েছে? কেউ বলতে পারবা? না ম্যাম, ক্রিয়েট হয় নাই তো। কি দেখে বলতেছো যে ক্রিয়েট হয়নি? ম্যাম পি সিক্স তো জাস্ট কারোর উপরে মানে ডিপেন্ডেন্ট না। আর3টা অলরেডি মানে P5 অ্যাকচুয়ালি, আর3টা অলরেডি P5 এর কে অ্যালোকেট করা। P5 এর কাজ শেষ হলে আর3 কে রিলিজ করে দিবে, এরকম করে P2 এর কাজ শেষ হলে এভাবে এইটা এক্সপেক্টেড আর কি। হচ্ছে ধরো রিলিজ করে দিছে R3 কে, P2 কি শুধু R3 এর উপর অ্যাক্সেস করতে যাচ্ছে? P2 কিন্তু R4 কেও চাচ্ছে অ্যাক্সেস করতে। ও, ধরো সে P5 R3 কে রিলিজ করে দিচ্ছে, সে R3 তে অ্যাক্সেস পাইছে, বাট তার তো P4 কেও লাগবে অ্যাক্সেস করা, লাগবে কিনা? P5 কেও দেখো অ্যাক্সেস করা লাগবে, সরি জি রিসো ম্যাম। আর পি আর আর লাগে, আর আর কে আর 5 কেও অ্যাক্সেস করা লাগবে, আর 4 কেও অ্যাক্সেস করা লাগবে। কিন্তু এখানে কি হচ্ছে, এই P3 কিন্তু আবার সেটাকে কি করে হোল্ড করে রাখছে? So, আবার P3 কিন্তু আবার P4 এর কাছে ডিপেন্ডেন্ট, মানে দ্যাট মিনস আর 5 কে লাগবে। আবার আর P4 আবার কি হইতেছে, আর 5 কে হোল্ড করে রাখছে। সো এখানে কিন্তু সার্কুলার, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, জি সার্কেল ম্যাম। কিন্তু আছে। তো কি ডেডলক। হইতেছে, ডেডলক এইটুকে ক্রিয়েট হয়নি ঠিকই, বাট এইখানে কি হইতেছে, সার্কেল না? এটা একটা সার্কেল না? ডিপেন্ডেন্সি সার্কেল না? সো দ্যাটস ওয়াই এখানে কি হইতেছে, তোমার ডেডলক এইটুকে কিন্তু ডেডলক ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস পুরো সিস্টেমটাই ডেডলক, এইটুকে হয়নি বাট এইটুকে কিন্তু ডেডলক ক্রিয়েট হয়েছে। সো এই অ্যানালাইসিস থেকে কেন ক্রিয়েট হয়েছে তখন লিখে দেবো যে হ্যাঁ ডেডলক ক্রিয়েট হয়েছে, এবং যেহেতু এরা সার্কুলার এবং একটা একটার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে, সেহেতু এখানে ডেডলক ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? রিসোর্স অ্যালোকেশন বুঝতে পারছো? জি ম্যাম। এরপরে আসো, এবার আমরা ব্যাংকার অ্যালগোরিদম ইউজ করে কিভাবে ডিটেক্ট করতে পারি। এই ব্যাংকার্স অ্যালগোরিদমের ক্ষেত্রে ডিটেক্ট করার জন্য আমাদের কি থাকবে, অ্যাজ ইউজুয়াল কিছু ইনফরমেশন আমাদের আগে থেকেই জানা থাকা লাগবে। একটা হইতেছে রিসোর্স কতগুলা আছে, প্রসেস কতগুলা ক্রিয়েট হয়েছে, প্রসেসের জন্য কতগুলা অ্যালোকেশন করা আছে, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের জানা থাকা লাগবে সেটা হচ্ছে প্রসেস গুলা আর আর কতগুলা সে রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, আর কতগুলা রিকোয়েস্ট সে পাঠাইতে পারে রিসোর্স কে অ্যাক্সেস করার জন্য, এবং আমার আর অ্যাভেলেবেল কতগুলা রিসোর্স আছে, এই জিনিসগুলা আমাকে দেওয়া থাকে। এবং ব্যাংকার্স অ্যালগোরিদম তারপর এইগুলাকে ক্যালকুলেট করে বলে যে এখানে ডেডলক ক্রিয়েট হইছে কি না। এখন আসো, আমার রিসোর্স ছিল 7টা, এখানে অলরেডি বলে দেওয়া আছে যে আমার অ্যাভেলেবেল 0। ঠিক আছে, কারণ কি আমার অলরেডি দেখো রিসোর্স যখন জেনারেট হয়েছে এই 7টা ইউজ হয়ে গেছে। প্রসেস যখন গুলো ক্রিয়েট করা হয়েছে, দেখো 7টা দুইটা দুইটা, আর 6টাই আমার ইউজ করা শেষ। এবং আরো লাগবে কয়টা কয়টা, P0 একটাও লাগবে না, কিন্তু P1 এর লাগবে দুই 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 করে, P3 লাগবে একটা, আবার P4 এরও লাগবে দুইটা। এখন আমরা কি বলছি যে আমরা উপর থেকে নিচে একটা একটা করে স্ক্যান করব আর দেখব যে এক্সিকিউশন কমপ্লিট করব। P0 তে যেহেতু আমার আর রিকোয়েস্ট লাগতেছে না, দ্যাট মিনস আমার আর কোনো রিসোর্স লাগতেছে না, P0 এক্সিকিউশন করে কি হবে, এই যে P0 এক্সিকিউশন শেষ, সে সে যে অ্যালোকেট করা ছিল সেইটাকে কি করবে, সেটাকে রিলিজ করে দেবে। ইনিশিয়াল অবস্থায় আমার অ্যাভেলেবেল রিসোর্স কত, 0। সো এই যে রিলিজ করার পরে আমার এখন অ্যাভেলেবেল থাকবে কত, 0 1 0। বোঝা গিয়েছে কেন 0 1 0 হইলো? বুঝতে কি পারছো? এটাতেও একটু জি ম্যাম। রেসপন্স করিও, এটাতেও রেসপন্স করো, বলো তোমরা। এবার আসো P2 কে দেখবো, P1 কে দেখবো। P1 এর রিকোয়েস্ট আরো দুইটা দুইটা লাগবে, আমার কি অ্যাভেলেবেল
সেই রিসোর্স আছে এখানে? লাগবে দুইটা না দুইটা, ম্যাম। আমার অ্যাভেলেবেল যা আছে তাতে কি হবে? তাহলে P1 কিন্তু হবে না, তাহলে P2 তে আসো। P2 তে কি আমার আর কোনো রিকোয়েস্ট পাঠানো লাগতেছে রিসোর্সের জন্য? না ম্যাম। তাহলে এই P2 তখন এক্সিকিউট করলো, এক্সিকিউট করে ও যেগুলো অ্যালোকেট করা ছিল সেগুলোকে রিসোর্স রিলিজ করে দিল। তাহলে এখন আমার অ্যাভেলেবেল কত কত হবে বলো? 3 জিরো 1 3। এরপরে আসো আমার P3 তে আসো। P3 তে আমার অ্যাভেলেবেল আছে 313। লাগবে কয়টা? আর একটা, তাই না? অ্যালোকেট করা আছে কয়টা? 2 1 1। লাগবে কয়টা? আর একটা। এখান থেকে নিয়ে আসলে এর ভ্যালু তখন কি হবে? এখান থেকে যদি এই এক নিয়ে আসে, এই 3 ভ্যালু তখন কত 4। হবে? 4 কেন হবে ভাই? অ্যাভেলেবেল আছে আমার, এখান থেকে আমি একটা নিয়ে আসবো, এর ভ্যালু কত হবে? 2। হ্যাঁ, আমার কাছে আছে 3টা। আমি একজনকে একটা দিয়ে দিলাম, আমার কাছে আর কয়টা থাকে? 2টা ম্যাম। 2 টাকা থাকে। তাইলে এখানে কয়টা হবে বলো? 2 1 3। 213। এই স্টেজে আমি 213। এবার এই P3 এক্সিকিউট করা শেষ। P3 এক্সিকিউট করা শেষ, এইগুলাকে রিলিজ করলো, প্লাস এখান থেকে যে একটা নিয়ে আসছিল সেইটাও রিলিজ করলো। টোটাল কয়টা রিলিজ করলো? 4টা ম্যাম। 4টা। এই একটা, এই দুই। 4টা কিভাবে হয়? এই দুই, এই এক, আর এই দুই, কয়টা? বোঝনি? না ম্যাম ম্যাম, আর বুঝতে আবার পারতেছি না। একটু। এখানে আমার এটা ভুলে যাও, ওই এইসব ভুলে যাও, দাঁড়াও একটা minute। এইগুলা ভুলে যাও, শেষ। আমার এই স্টেপে এসে আমার অ্যাভেলেবেল আছে কয়টা? 3 1 1। এবার আমি এক্সিকিউট করব কোনটা? P3। P3 তে অলরেডি অ্যালোকেট করা আছে 2 1 1, এবং সে বলছে সে R1 এ আরো একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে, তারপরে তার এক্সিকিউশন কমপ্লিট হবে। আমার কাছে অ্যাভেলেবেল আছে কয়টা এর জন্য? 3টা। 3টা। আমার লাগবে কয়টা? একটা। একটা। A1 এর জন্য একটা লাগবে। তাহলে এই 3টা থেকে আমি কয়টা আনবো? একটা। আমার লাগবে একটা, একটাই আনবো, তাই না? তখন এই টোটাল এক্সিকিউট হইতে A1 কয়টা লাগতেছে? এই দুইটা আছে আর একটা নিয়ে আসতে কয়টা লাগতেছে? 3টা। 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 একটা একটা। আর যেহেতু এই একটা এর কাছ থেকে আনার ফলে এই 3-এর মান হয়েছে 2, তাহলে আমার এখানে ছিল 2 আর এই 3, এখানে 3টা মিলায়ে এক্সিকিউশনের পরে টোটাল কয়টা অ্যাভেলেবেল হবে তাহলে এবার বলো? 5টা। 5টা। আর বি এর জন্য কয়টা অ্যাভেলেবেল হবে? 2টা। সি এর জন্য? 4টা। বুঝতে পেরেছো কি? জি ম্যাম। আচ্ছা, এবার আসো। আর থাকলো কি? P4 আর পি কত? P4 আর P2 এরা যেটা করছে, এরা হচ্ছে যে এই সিরিয়ালটা মেনটেন করছে, বুঝছো? 0 1 এইভাবে সিরিয়ালটা মেনটেন করছে, যার কারণে এরা হচ্ছে আবার কার কাছে ফিরে গেছে? P1 এর কাছে। বাট তুমি যদি চাও P4টাকে আগে এক্সিকিউট করে আসতে পারো। তো ওরা যেহেতু আগে আবার P1 এর সিরিয়ালে চলে গেছে, তো আমরাও P1 এর সিরিয়ালে যে যদি দেখি, তাহলে P1 এ অ্যালোকেট করা আছে কয়টা? 2টা। আর হচ্ছে লাগবে A1 এর 2টা, আর সি এর সি এর 2টা। আমার অ্যাভেলেবেল আছে কয়টা? অ্যাভেলেবেল কয়টা আছে? হ্যাঁ। 5টা 2টা 4টা। তো এখন এই তাহলে এখান থেকে কয়টা নিবে? 5 থেকে নিবে 2টা, 6 থেকে নেবে 2টা, নিয়ে কাজ করা শেষ হয়ে গেলে টোটাল কয়টা রিলিজ করবে?
টোটাল কয়টা রিলিজ করে দিবে P1 চারটা আর এক্সিকিউশনের? চারটা, জিরোটা আর দুইটা। দুইটা রিলিজ চারটা, করবে। 0 আর 2টা। তাহলে এই সময় অ্যাভেলেবেল কত হবে? এখন টোটাল অ্যাভেলেবেল রিসোর্স কত হবে বল? এই যে 2টা নিয়েছিল, এটা তো এখান থেকে নিয়েছিল 5টা থেকে 2টা, তাহলে 5 এর মান তখন তিনটা। কত হতো? 3 ছিল। 3 আর 302 এই 3 তখন অ্যাভেলেবল হবে ছিল 303। 7, 2 302 ছিল। আর এবার 6। হবে হচ্ছে 726। ঠিক আছে, এবার আসো, বাকি আছে কি P4 এর লাখ অ্যালোকেট করা আছে 2টা, লাগবে কয়টা? 2টা। কোথা দিয়ে নিবে? এই 6 থেকে নেবে, কারণ তো সি লাগবে। সো এখান থেকে 2টা নিয়ে এখানে এসে এই টোটাল হলো 4টা রিলিজ করে দিল সি। এখানে যখন 2টা নিয়েছিল এর মান ছিল 4, এখন 4টা রিলিজ করে দিলে এই 4 কি হইলো? এর ভ্যালু কত হয়েছিল? এই আচ্ছা, এখানে তো কি হইলো? 2টা নিছিল, এখানে 4 হবে, 6 না, সরি, 7, 2, 4। বুঝতে পারছো? এখানে একটু মিস্টেক হয়েছে ক্যালকুলেশন। এখানে তো 7, 2, এখানে এই যে 2 নিয়েছিল না, তো এই 2 নিলে এখান থেকে 2, এই 2 আর 2 আবার কি হলো, রিলিজ করলে কত হলো? এই 4, 4ই থেকে গেল। এবার এর লাগতেছে কয়টা? অ্যালোকেট করা আছে 2টা P4 এর, আর লাগবে কয়টা? 2টা। এই 4 থেকে যদি 2টা নেয় তাহলে অ্যাভেলেবেল থাকবে কয়টা তখন? 2টা। এখন এর কাজ শেষ, তখন রিলিজ করবে কয়টা? 4টা। 4টা রিলিজ করলে কত হবে? 7, কত? 2, 4 আর 2 কত? 6। তো এইভাবে হচ্ছে ডিটেক্ট করা যাইতে পারে। যেহেতু আমি সবগুলা কাজই ঠিকঠাক মতো কমপ্লিট করতে পেরেছি, সেহেতু এখানে কোনো ডেডলক ক্রিয়েট হয়নি। বোঝা গিয়েছে? তো এইভাবে ক্যালকুলেট করে বলবা যে এখানে কোনো, যেহেতু সব কাজই সিরিয়ালাইজ করা সম্ভব হয়েছে, সো ফিনিশ করা গেছে প্রসেস সবগুলা, সো এখানে কোনো ডেডলক ক্রিয়েট হয়নি। বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। এখন আসো, এই দুই ওয়েতে হচ্ছে আমরা ডিটেকশন করতে পারি। এখন অনেক সময় রিকভারি মানে ডেডলককে তো ডিটেক্ট করলাম, এবার যদি সামহাউ ডিটেক্ট হয়, এখন আমরা এটাকে কিভাবে রিকভার করতে পারবো? তো রিকভারের কতগুলা ওয়ে আছে। একটা হতেছে প্রসেস টার্মিনেশন, যেটা হইতেছে সহজ কথায় আমরা যে প্রসেস এর জন্য ডেডলক ক্রিয়েট হয়েছে সব প্রসেসকেই টার্মিনেট করে দিব, বা এক একটা প্রসেসকে ধরবো, ধরে ধরে দেখবো যে এই প্রসেসের জন্য ডেডলক ক্রিয়েট হয়েছে, তখন ওইটাকে এক্সিকিউট করে আবার আমরা ড্র করব, মানে আবার স্ক্যান করব, আবার যেটার জন্য ডেডলক ক্রিয়েট হয়েছে আবার সেটাকে টার্মিনেট করব। সো এই ওয়েতে আমরা হচ্ছে যে প্রসেস টার্মিনেশন ওয়েতে রিকভারি করতে পারি। আর একটা হচ্ছে রিসোর্স প্রিমশন। সেক্ষেত্রে যেটা হয়, যদি কোথাও ডেডলক ক্রিয়েট হয়ে থাকে, তখন হচ্ছে যে দেখা হয় যে আসলে যেসব প্রসেস বেশি রিসোর্স রিকোয়েস্ট করে রাখছে, হ্যাঁ, বা যেসব প্রসেস বেশি রিসোর্স কে অ্যালোকেট করে রাখছে, সেই সব প্রসেসকে আগে বাদ দিয়ে দেবে। তাহলে ওই রিসোর্স গুলো রিলিজ হয়ে গেল, তারপর আমরা আবার রিস্টার্ট করব, রিস্টার্ট করে আবার প্রসেস গুলোকে নিয়ে আবার গ্রাফ ক্রিয়েট করব। তারপরে যদি আবার এরকম দেখি ডেডলক ক্রিয়েট হয়েছে, তাহলে তখন ম্যাক্সিমাম যে রিসোর্স গুলো অ্যালোকেট করে রাখছে সেটাকে সে রিলিজ করব। এইভাবে আস্তে আস্তে যে প্রসেস গুলাকে রিলিজ করে আস্তে আস্তে আমরা ডেডলকের পসিবিলিটি কমায় ডেডলক রিলিজ করে দেবো। বোঝা গেছে? তো দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে প্রসেস টার্মিনেশন, একটা হচ্ছে রিসোর্স প্রিমশন। বুঝতে পেরেছো? ম্যাম এইটা একটু আরেকবার বলা যাবে? এটা হ্যাঁ, রিসোর্স প্রিমশন আর প্রসেসটা ওইটা এটা জানা বলা গেছে। হয়েছে যে ধরো রিসোর্স প্রিমশন প্রথমে একটা সিলেক্ট ভিকটিম প্রসেস। সিলেক্টেড ভিকটিম প্রসেস মানে এমন একটা প্রসেসকে তোমাকে সিলেক্ট করে টার্মিনেট করতে হবে যে হচ্ছে খুব বেশি মাত্রায় প্রসেস রিসোর্স অ্যাসাইন করে রাখছে বা অ্যালোকেট করে রাখছে।
তাতে হচ্ছে কি হচ্ছে, অনেক বেশি খরচও হয়েছে তোমার অ্যালোকেট করতে, বা যার কস্ট বেশি, যে বেশি স্পেস নিয়ে রাখছে। তো আমরা তো সবসময় হচ্ছে কস্টটা বেশি কনসিডার করি, যে আসলে কতগুলো রিসোর্স অ্যালোকেট করে রাখতে। তো যে রিসোর্সটাকে আমরা রিলিজ করলে বা টার্মিনেট করলে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিসোর্সকে অ্যাভেলেবেল করতে পারবো, সেটাকে আমরা টার্মিনেট করে দিব। এইটাকে আমরা, সেই প্রসেসটাকে আমরা ভিকটিম রিসোর্স বলবো। এইভাবে আবার রিজেনারেট করব কাকে, আবার ওই প্রসেস গ্রাফটাকে, বা প্রসেসের যে গ্রাফ দেখলাম আমরা এতক্ষণ, ওই প্রসেসটাকে ডিলিট করার পরে আবার রিজেনারেট করব গ্রাফটা। এরপরেও যদি ডেডলক ক্রিয়েট হয়, এরপর আবার ডেডলক ডিটেকশন করা হবে। ডেডলক ডিটেক্ট করে যদি আবার দেখা হয় যে প্রসেস গুলোর গ্রাফটার ভিতর আবার ডেডলক ক্রিয়েট হয়েছে, তখন আমরা আবার এমন একটা ভিকটিম কি প্রসেসকে সিলেক্ট করব, যে হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিসোর্স ওই সময় এট দ্য সেম টাইম অ্যালোকেট করে আছে। তখন আবার ওইটাকে আমরা কি করব, রিসোর্সটাকে টার্মিনেট করে দেব। তো এইভাবে আমরা এক একবার সিলেক্ট করব এবং এক একটা প্রসেসকে রিলিজ করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ডেডলক, মানে কোনো ধরনের ডেডলক না থাকতেছে। ঠিক আছে, যদি কোনো ডেডলক আর না থাকে তখন আমরা প্রসেস গুলোকে রিসোর্সে অ্যালোকেট করে এক্সিকিউট করে টার্মিনেট করব। বুঝা গেছে? মানে ঠিকঠাক মতো আর কি কাজ করবে সিস্টেম। এইভাবে মূলত প্রসেস রিকভারি করা যেতে পারে। তোমাদের আসলে রিকভারির এই যেসব স্টেপ গুলো আছে, এগুলা হচ্ছে একটু ডাইরেক্ট লিখে পারি, এসব থেকে ডাইরেক্ট তোমাদের ইয়ে আসবে না, অ্যালগোরিদম, যেহেতু ওই এটা দেখাইতে হবে না। ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস ম্যাম। Recording stopped. তো ডেডলকের এই পর্যন্তই, এই সব হইতেছে পড়াশোনা আজকে। তো বিষয় অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি না, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। তো ডেডলকের মোটামুটি এই স্লাইড থেকে সবই পড়া লাগবে। এখন যাদের ওই যে কি বলছিলাম সেমাফোর নিয়ে প্রবলেম ছিল, তারা কি আসো না চলে গেছে? সেমাফোরের পাবলিকরা কি আসো? আচ্ছা, কে বলছিল সেমাফোরের প্রবলেম আছে? ওই হসপিটালে গেছে ম্যাম। ও আচ্ছা, ওই hospital। আচ্ছা, তাহলে তো এই পর্যন্তই। আর হচ্ছে যে পরের দিন আমরা পেজিং দেখবো, ঠিক আছে? পেজিং এর কিছু অ্যালগোরিদম দেখবো। আর কারো কোনো কনফিউশন আছে ডেডলকস নিয়ে? নো ম্যাম। না থাক না থাকলে তো ভালো। আর তাহলে হচ্ছে তোমরা পরের দিন ক্লাস হচ্ছে যে দেখা হইতেছে। আর যদি ইয়ে হয় এরকম, আমাদের 2-1টা লেন্দি ক্লাস নিতে হইতে পারে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারো, তোমাদের যদি বলবে। ইয়েস ম্যাম, অনলাইনে ভালো, পরে রেকর্ডিংটা হেল্প করবে। পরে রেকর্ডিংটা দিয়ে দেওয়া যায়। সেটা ব্যাপার না, ব্যাপার হইতেছে কি, তোমরা হইতেছে ওই তোমাদের যে সময় থিওরি ক্লাস তোমরা